আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই কাজিনরা আমাকে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। আর আমিও সেইভাবেই বসে আছি। শুনেছি পাত্র নাকি বাবার বন্ধুর ছেলে। কোনো এক কালে আমার বাবা আর ছেলের বাবা অনেক ভালো বন্ধু ছিল। গ্রামে একই সাথে পড়াশোনা করেছে, কিন্তু ওরা গ্রামের ধনী ফ্যামিলি হওয়ায় শহরে গিয়ে টপ বিজনেসম্যানের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। আর বাবা গ্রামের টপ কৃষকদের মধ্যে একজন হয়ে পরিচিত হন। কোনো এক কালে ওনাদের খুব শখ ছিল যে ওরা একে অপরের বেয়াই হবে, যার কারণে আজ আমাকে এভাবে বসিয়ে রেখেছে। এরই মধ্যে নিতু অর্থাৎ আমার কাজিন দৌড়ে এসে আমার ঘরে ঢুকলো। আমার পাশে খাটের উপর বসে হাঁপাতে হাঁপাতে উত্তেজিত গলায় বলল, আপু, পাত্রপক্ষ চলে এসেছে। এইমাত্র তাদের রাস্তায় দেখে এলাম। জানো আপু, বড় বড় গাড়ি নিয়ে এসেছে। আর ছেলে, তাকে দেখে তো পুরো বেহুশ হওয়ার অবস্থা আমার। কি হ্যান্ডসাম গো! গ্রামের সবাই তো সেখানেই পাড়ি জমিয়েছে। বাবার চাচু তাদের আনতে গেছে। সবাই তোমার বরপক্ষকে দেখতেই পাগল। এত ধনী কেউ আমাদের গ্রামে এসেছে, তাও আবার আমাদের বাড়িতে। এটা কি ভাবা যায়? আই এম সো এক্সাইটেড আপু। আমি এতক্ষণ হা করে নিতুর কথাই শুনছিলাম। এমনি পাগল হলো নাকি? এমন করছে কেন? আর ওরা যদি এত ধনী আর হ্যান্ডসামই হয়, তবে ওরা আমাকে ওনাদের বাড়ির বউ করবে কেন? নিতুর কথা শুনে তো আমার মনে নিশ্চয় আমাদের বাড়ির সবার মান সম্মান হারাতে হবে তাদের সামনে। তখনই বাইরের লোকজনের কোলাহল শোনা গেল। আপু, ওরা বুঝি চলে এসেছে। আমি গেলাম ওদের দেখতে। তুমি এখানেই বসে থেকো। বলেই নিতু এক দৌড়ে বাইরে চলে গেল। বাইরের কোলাহল শুনে মনে হচ্ছে তারা বাড়ির ভিতর ঢুকতে পেরেছে। আর এত চেঁচামেচি শুনে মনে হচ্ছে পুরো গ্রাম ভেঙে এসেছে। হয়তো কোনো এক এলিয়েন এসেছে, তাকে দেখতেই হবে, না দেখলেই চলে না এদের। উফ, এরা পারেও বটে সত্যি। শব্দ শুনে মনে হলো ওদের সবাইকে আমার পাশের ঘরটাতে বসানো হয়েছে। আসলে টিনের বাড়ি তো, তাই এ ঘর ও ও ঘর পার্থক্য শুধুমাত্র একটা টিনের বেড়া। ওরা নিজেদের মধ্যেই কথা বলছে। ওরা কথা বলুক, এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নুরাইমা ইসলাম, সবাই নূর বলেই ডাকি। আমি ছোট মফসল গ্রামের মেয়ে, খুবই সাধারণ মেয়ে। আমার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি আর আমার ওয়েট 55 কেজি। এটাই ভাবছেন তো আমি আমার ওজন কেন বললাম? বললাম কারণ আমি অন্য মেয়েদের মতো না, আমি একটু মোটা। আমি মোটা বলে স্কুল লাইফে অনেক কথাই শুনতে হয়েছিল আমায়। সবার হাসির পাত্র ছিলাম আমি। তাদের খোঁটা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাদের দেখিয়ে দেব আমি কোনো কিছুতেই তাদের থেকে কম নই। তাই মন দিয়ে পড়াশোনা করেছি। স্টাডি শেষ করার পর অনেক কষ্টে আমি একটা জব পাই ঢাকার এক বড় কোম্পানিতে। কোম্পানিটা অনেক ভালো, যার কারণে চাকরিটা হাতছাড়া হতে দিতে পারিনি। বাবা খুব স্বাধীন মনের মানুষ, তাই বাবাকে একটু জেদ দেখাতে উনি আমাকে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পারমিশন দেন। ঢাকায় এখন ফুপুর বাড়িতে থেকে আমি জবটা করছি। প্রায় 1 বছর ধরে জবটা করছি আমি। এই বছর আমাদের কোম্পানি বিজনেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। খুব ভালোই ছিলাম। তার মাঝেই বাবা আমাকে ফোন করে বাড়িতে আসতে বলে। এসে এখানে ফেসে গেছি। সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর আমার চাচি আর পাশের বাড়ির এক বড় আম্মু এসে আমাকে ওনাদের সামনে নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। আমি মাথা নিচু করে ওনাদের সামনে বসে আছি। আমাদের ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে একের পর এক প্রশ্ন করছে, আর ওনাদের প্রশ্নে আমার হার্টবিট বাড়ছে। এমন সময় ছেলের বাবা বলে উঠল, আমার ছেলে নিজের তাগিদে 4 বছর কঠোর পরিশ্রম করে খান ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আর এমডি হয়ে নিজের বিজনেস সামলাচ্ছে। এমন দায়িত্ববান ছেলে তোরা খুব কমই পাবি রে রায়হান। আমার বাবাকে কথাটা বলল, আর আমি ওনার মুখে খান ইন্ডাস্ট্রির নাম শুনে চমকে যাই। খান ইন্ডাস্ট্রির এমডি মানে? আমি বিস্ময়ে ভরা চোখে পাত্রের দিকে তাকালাম। ছেলেকে দেখেই আমার চোখ রসগোল্লা বনে গেল। প্রায় 6 ফুট লম্বা, ফিট বডি,
গায়ের রং ফর্সা আর মুখে চাপদারি আর এক রাশ বিরক্তি ভাব নিয়ে আমার সামনে বসে থাকা ছেলেটাকে দেখে আমার মুখ থেকে অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে এলো, এক্সকিউজ স্যার। আমার মুখে স্যার ডাক শুনে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি সবার দিকে ফ্যালফ্যাল চোখে তাকালাম। নূর, মা তুমি সোমকে চেনো? অবাক হয়ে প্রশ্ন করলেন স্যারের মা আয়না খান। আমি ওনার দিকে তাকিয়ে মাথা উপর নিচ করে সায় দিলাম। সোম, তুই চিনিস নূরকে? স্যারের বাবা মিরাজ খান স্যারকে উদ্দেশ্য করে বললেন, না চেনার কি আছে? আমার অফিসের স্টাফকে আমি তো চিনবই, এতে অবাক হওয়ার কি আছে? এক রাশ বিরক্তি নিয়ে স্যার বললেন, তোর অফিসের স্টাফ মানে নূর তোর কোম্পানিতে জব করে, আর এই কথাটা তুই আমাদের এতক্ষণ বললি না কেন? অবাক হয়ে মিরাজ খান বললেন, বলার প্রয়োজন মনে করিনি, তাই এতক্ষণ বলিনি। হ্যাঁ, সেটাই তো দেখছি। দুজন দুইজনকে চিনলেই ভালো, আমাদের আর কি করার। অবাক হয়ে কথাটা বলল বাবা। ওরা আবার ওদের কথায় মগ্ন হয়ে গেল। বাবা আর মিরাজ আঙ্কেলের কথা শুনে মনে হচ্ছে তার কত কালে একে অপরের ভালো বন্ধু। কিন্তু আমি আছি আমার জ্বালায়। বিয়েটা যে হবে না এটা আমি নিশ্চিত। বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সব ব্যথা আমার চাকরিটাকে নিয়ে। এত ভালো একটা চাকরি আমার হাত ছেড়ে হতে যাচ্ছে। বাবা আর পাত্র পেল না, সরাসরি আমার বসকে আমার সামনে বসিয়ে দিল। এখন কি হবে? লজ্জায় পুরো মাথা হেট হয়ে যাচ্ছে। যাকে বিয়ে করার জন্য মিস ওয়ার্ল্ডরা লাইন লাগিয়ে আছে, তাদের ছেড়ে উনি আমায় বিয়ে করবেন, এটা একেবারে ইম্পসিবল। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে উনি এত কিছুতে কতটা বিরক্ত বোধ করছেন। আচ্ছা, এটা কি শুধুই আমি দেখতে পাচ্ছি আর অন্য কারোর চোখে কি ওনার বিরক্তি ভাবটা পারছে না? উফ, উনি যদি বিয়েতে না বলে চলে যান, আমার মান সম্মান প্লাস্টিক। কোন মুখে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াবো? নিজের সম্মান সুরক্ষার্থে চাকরিটাও আমাকে ছাড়তে হবে। চাকরি ছাড়ার কথা মাথায় আসতেই আমার কান্না চলে আসছে। জোরে জোরে কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ওরা আমার ভাবনায় জল ঢেলে দিয়ে বিয়েতে রাজি হয়ে বিয়ের ডেট পর্যন্ত ফিক্সড করে চলে গেলেন। এটা কি হলো? আমার জন্য বিশ্বাসই হচ্ছে না যে ওরা বিয়েতে রাজি হয়েছে। বিশেষ করে স্যারও তো কিছুই বললেন না। এটা কি হচ্ছে? আমার কেন জানি না মনে হচ্ছে উনি ওনার বাবার চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছেন। কোনো একটা সুযোগ পেলেই বিয়েটা ক্যান্সেল করতে দেরি করবেন না। অন্যদিকে আমাদের গ্রামের মানুষরা সব সময় সব দিক দিয়ে দু কদম এগিয়ে থাকে। এই বেলাও তাই হলো। পুরো আমি রটে গেল যে আমি শহরে গিয়ে নিজের অফিসের বসকেই ফাঁসিয়ে বিয়ে করছি। না হলে এত বড় ধাঁচের মানুষ আমাকে বিয়ে করতে কেন রাজি হবেন? এই কথা শুনে বাবা আমাকে এক কথাই বলে দিয়েছেন আমি যেন বিয়ের আগে আর অফিসে না যাই। বিয়ের পর ওরা চাইলে জব করবো, নয়তো নয়। আমার আর কি করার? মন খারাপ করে বাড়িতেই পড়ে রইলাম। আজ 3 দিন ধরে বাড়িতে বসে আছি। বসে বসে না আরো বেশি মোটা হয়ে যাই আমি। কিন্তু কি আর করার, বসে বসে এখন হানিবানির গোলমাল দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজও বসে হানিবানি দেখছি আর হেসে হেসে গড়িয়ে পড়ছি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি অফিসে আসছেন না কেন মিস নূর? গলা শুনি আমি লাফিয়ে উঠলাম। এটা তো স্যারের গলা। স্যার আমাকে ফোন করেছে। ভাবতেই অবাক লাগছে। অবাক ভাব প্রকাশ না করে বললাম, স্যার আপনি আমাকে ফোন করেছেন? কেন, কোনো প্রবলেম আপনার? আপনি অফিসে 3 দিন ধরে আসছেন না, ছুটি নিয়েছিলেন? খিটখিটে গলায় বললেন স্যার। না, আসলে স্যার। এটা আপনার মামার বাড়ি, যখন ইচ্ছে হবে আসবেন আর যখন ইচ্ছে হবে না আসবেন না। না মানে কালকের মধ্যে আমি আপনাকে অফিসে দেখতে চাই। গট ইট? স্যার। সাথে সাথে ওপাশ থেকে ফোন কাটার শব্দ পেলাম। আমি অবাক, কারণ আমাকে নিজের থেকে ফোন করেছে। অফিসে কোনো স্টাফ অফিসে না এলে তাকে স্যারের বিয়ে অফিসের কন্ট্রোল নাম্বার দিয়ে ফোন করেই খবর নেই। তাহলে আজ হঠাৎ স্যার আমাকে নিজের থেকে ফোন করলেন কেন?
আর আমি যে 3 দিন অফিসে যাইনি এটাও স্যার খেয়াল করেছেন? আচ্ছা, স্যার কি আমাকে কিছু বলতে চান যার কারণে আমায় উনি এতদিন খুঁজেছেন? কি বলতে চান? বিয়ে ভাঙার কথা? এই কথাটা বললে হয়তো আমি অতটা অবাক হব না। যে যাই হোক না কেন, আমি আমি বের হলাম বাবার উদ্দেশ্যে। বাবাকে এই সুখবরটা দিতে হবে তো। বাবাকে অনেক বুঝিয়ে রাতের গাড়িতেই ঢাকা চলে এলাম। সকাল 4টায় বাস কমলালতি থেকে এসেছি। আমি বাস স্ট্যান্ড থেকে সোজা অফিসের দিকে রওনা হলাম, কারণ এখন ফুপুর বাড়ি যাওয়ার সময় নেই, অফিসে দেরি হয়ে যাবে তাই। আর ভাববেন না যে সারা রাত জার্নি করে এখন কিভাবে অফিস করব। আমার সমস্যা হবে না, কারণ আমি বাসেও আরামে ঘুমিয়েছি। বাস স্ট্যান্ড থেকে অফিসে পৌঁছাতেই 1 ঘন্টা সময় লাগলো। আমি অফিসে এসে আমার কেবিনে ব্যাগ রেখে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওখান থেকে ফ্রেশ হয়ে এসে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে এসে স্যারের সাথে দেখা করতে গেলাম। উনি আমায় অফিসের ছুটি না নিয়ে আসার জন্য কয়েকটা কড়া কথা শুনিয়ে দিলেন, আর আমার মাসিক বেতন থেকে মাইনে কাটা হলো। আমি ভেবেছিলাম স্যার হয়তো আমাকে বিয়ে নিয়ে কিছু কথা বলবেন, কিন্তু কিছুতেই কিছু না, উল্টো আমাকে 2-1টা কথা শুনিয়ে দিলেন। ধুর! আমি মুখ ফুলিয়ে ওখান থেকে এসে নিজের কাছে মন দিলাম। সারা দিন কাজেই বিজি ছিলাম। 3 দিনের চাপ একদিনে পড়ে গেল, এসব নিয়ে ভাবার সময় পেলাম না। অফিস আওয়ার শেষে আমি সব কাগজপত্র গুছিয়ে রেখে আমার ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। অফিস থেকে বেরোতেই দেখি স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে উপেক্ষা করে চলে আসতে চাইলে উনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। মিস নূর, আমি পিছনে ঘুরে ওনার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবেন স্যার? ইয়েস, কাম উইথ মি। বলেই গাড়ির দরজা খুলে দিল। আমি কিছুটা এগিয়ে গিয়ে বললাম, জি স্যার, কোথায় যাব? সেটা গেলেই দেখতে পাবেন। এখন চুপচাপ গাড়িতে বসুন। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলাম। উনি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করা শুরু করলেন। পুরো রাস্তায় দুজনেই চুপচাপ ছিলাম। আমি ভাবছি উনি আমায় বিয়ে করবেন না বলে মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন না তো? সে যেখানে যাক না কেন তা তো গেলেই দেখা যাবে। উনি একটা ক্যাফের সামনে গাড়ি থামালেন। আমাকে নামিয়ে উনি গাড়ি পার্ক করে এলেন। তারপর আমাকে নিয়ে ভিতরে গিয়ে বসলেন। ওয়েটার আসলে 2টো কফির অর্ডার দিলেন। আমাকে একবার জিজ্ঞাসাও করলেন না আমি কি খাবো। আমি কফি খাই না, এটা এখন ওনাকে কিভাবে বলি? ওয়েটার কফি দিয়ে গেল। আমি কফি নিয়ে নাড়াচাড়া করছি। উনি কফিতে 1 চুমুক দিয়ে বললেন, মিস নূর, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য নিয়ে এসেছি বিয়ের ব্যাপারে। আপনি খুব অবাক হয়ে আছেন যে আমি কেন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। বিয়েটা আমি আমার ড্যাডের কথাতে করছি। এটা শুনে আমি একদমই অবাক হলাম না। এটা হওয়ারই ছিল। আমি কোনো কথা না বলে ওনার কথা শুনতে লাগলাম। উনি আবার বললেন, ড্যাড আজ পর্যন্ত কখনোই আমার কাছে কিছু চাইনি, সবসময় দিয়ে গেছেন। আমাদের ভালোর জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। এই প্রথমবার ড্যাড আমার কাছে কিছু চেয়েছে। আপনাকে আমাদের বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছেন। ড্যাডকে আমি না বলতে পারিনি, তাই আমি বিয়েটা করছি। কিন্তু কখনোই আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। আর এটার কারণ নিশ্চয়ই আপনার অজানা নয়। এই বিয়েতে সমাজের সামনে আমরা স্বামী স্ত্রী হলেও আপনার আর আমার মাঝে সম্পর্ক শুধু একজন পরিচিত মানুষ হয়েই থাকবে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। তাছাড়া আপনার অন্য কোনো অভাব থাকবে না। আপনি আপনার ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন। আপনি আপনার মতো আর আমি আমার মতো। কেউ কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না। আমি আমারটা আপনাকে বললাম, এরপরে আপনি কি করবেন এটা আপনার ডিসিশন। বলেই উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। আবারও টেবিলে 2 হাত রেখে একটু ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বললেন, আর আপনি যে ডিসিশনটাই নিন না কেন ভেবে চিন্তে নেবেন। বিকজ আমার ড্যাড একজন হার্ট পেশেন্ট। আপনার ডিসিশনের কারণে ওনার কোনো ক্ষতি হলে আপনি ভাবতেও পারবেন না আমি আপনার সাথে কি করব। বলেই উনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আমি ওনার কথায় থ হয়ে গেছি। উনি বিয়েটা না বললেও আমি এতটা অবাক হতাম না যতটা অবাক এখন হলাম।
এরকম ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। আমি এমন একটা সম্পর্কে কি করে যাব যেখানে কোনো ভবিষ্যৎ নেই? না না, এটা হতে পারে না। আমি কোনো লগ্নের নায়িকা নই যে উনি যা বলবেন আমি বোকার মতো তাই শুনবো। ওনার বাবা হার্ট পেশেন্ট, আমার বাবা তো নয়। তাই আমি আমার বাবাকে বিয়ের ভাঙার কথা বলতেই পারি। যেই বাবা সেই কাজ। ফোন বের করে বাবাকে ফোন লাগালাম। কিছুক্ষণ রিং হতেই বাবা ফোন ধরলো। হ্যালো বাবা। হ্যাঁ বলো। নূর ওখানে ভালো মতো পৌঁছে গেছিস তো? হ্যাঁ বাবা, আমি ভালো মতো পৌঁছে গেছি। বাবা, আমার একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বল না, কি বলবি? বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। কি বলছিস এসব তুই? নূর, তো মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি যা বলছি ঠিক বলছি। এই বিয়ে আমি করতে পারবো না। কিন্তু কেন? সোম বাবা কি তোকে কিছু বলেছে? না বাবা, উনি আমায় কিচ্ছু বলেননি। এই ডিসিশনটা আমার। একবার ভাবো বাবা, ওনার কত হাই সোসাইটিতে বিলং করে, কত বড় বড় মানুষের সাথে ওনাদের উঠা বসা। আর আমরা আমরা সামান্য গ্রামের লোক বাবা। আমরা ওনাদের সামনে দাঁড়ালে আমাদের প্রতি মুহূর্তে মনে পড়বে যে আমরা কতটা গরিব। ওনাদের সাথে আমাদের যায় না বাবা। বিয়ে সমান সমানে হয়, উঁচু নিচুতে নয়। নূর, তুই যা বলছিস ভেবে বলছিস তো? একবার ভাব মা, তোর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। কিছুদিন পর তোর বিয়ে। গ্রামের সবাই এই কথা জানে। এখন যদি তুই বিয়ে ভাঙতে বলিস তাহলে আমার সম্মানের কি হবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে? তুই তো জানিস এখানকার মানুষেরা কেমন। একটা ছেড়ে আর একটা বলে। আচ্ছা তুই এদের কথা ছাড়, তোর মিরাজ আঙ্কেল, ওর কি হবে? আমি যাকে কথা দিয়েছি, আমি ওর সামনে দাঁড়াবো কি করে? আমাদের বন্ধুত্বের দাগ লেগে যাবে নূর। আর আমি যতদূর মিরাজকে চিনি, ও কখনোই অমর নিজ বাছাই করবে না। করলে বাড়ির বউ করার জন্য আমাকে বলতো না। নূর, এখনো সময় আছে, ভাব। আমার সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিস না। বাবা, আমি তোমাকে একটু পরে ফোন করছি বলি ফোনটা কেটে দিলাম। এটা কি করছিলাম আমি? আমি এটা কেন ভাবিনি যে বিয়েটার সাথে আমার বাবা মার সম্মানও যে জড়িয়ে আছে। এই বিয়ে ভাঙলে যে বাবার এত বছর বন্ধুত্বটাও ভেঙে যাবে। স্যার যদি ওনার বাবার জন্য আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে, তবে আমি কেন পারবো না? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমাকেও সেদিকেই যেতে হবে। সব ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলাম। পরের দিন ফোন করে বাবাকে বিয়ের আয়োজন করতে বললাম। এইভাবেই দিন কাটতে লাগলো আমার। আজ আমার বিয়ে। স্যারের বাড়ি থেকে আমার সাজগোজের সব জিনিস পাঠানো হয়েছে। ওগুলো দিয়ে আমাকে সাজানো হলো। আমি এমনিই তো একটু মোটু, তার উপর 1 মণ ওজনের লেহেঙ্গা আর ভারী গয়না পরে আমার তো কাহিল অবস্থা। না পারছি কিছু বলতে আর না পারছি সইতে। রাত 8টায় স্যাররা এলেন। বর যাত্রী তো শুধু আঙ্কেল আন্টি স্যার আর ওনার ছোট ভাই রেহান এসেছে। ওনারা কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে নিল। এখন আমার বিয়ে পড়ানো হচ্ছে। কবুল পড়ার সময় অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় ঝেঁকে বসেছিল। সবটা জুড়ে ছেড়ে ফেলে কবুল পড়লাম। রেজিস্ট্রি খাতায় সাইন করার সময় দেখলাম স্যার সাইন করে দিয়েছেন। এবার আমার পালা। কাপা কাপা হাতে সাইন করলাম। আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আমি সম্পূর্ণভাবে উনার স্ত্রী হলাম। অনেক দূরের রাস্তা, তাই বিয়ে পড়ানো শেষে বিদায় নিতে হলো। বিদায়ের সময় সবাইকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল। বর যাত্রীতে 2টো গাড়ি এসেছে। একটাতে আমার শ্বশুর শাশুড়ি আর দেবর বসেছে, অন্যটাতে আমি আর উনি বসেছি। খুব কান্না পাচ্ছে। আমি এমন একটা জীবনের দিকে এগোচ্ছি যার কোনো ভবিষ্যৎ নেই। যার হাত ধরে যাচ্ছি সে যে কোনো সময় মাঝপথে আমার হাত ছেড়ে দিতে পারে। তখন কি করবো আমি? এই যে এখন কাঁদছি, এখন তো আমার কেউ নেই যে আমার মাথায় হাত রেখে আমার সান্ত্বনা দিবে। আপন সবাইকে যে আমি পিছনে ফেলে চলে যাচ্ছি, আর যাকে আপন ভেবে যাচ্ছি সে তো আমার সব থেকে বড় পাও। আর ভাবতে হলো না, কারণ উনি আমার দিকে একটা টিস্যু এগিয়ে দিলেন। আমি ওনার দিকে একবার ছোট ছোট চোখে তাকালাম, তারপর টিস্যুটা হাতে নিলাম। না, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়। গাড়িতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি।
ভোরে যখন ঘুম ভাঙলো তখন কারো ডাক শুনতে পেলাম। পাশে তাকিয়ে দেখি উনি নেই। গাড়ির জানলার কাছে এসে আমার শাশুড়ি মা আমায় ডাকছেন। আমি ওনার কথায় সায় দিয়ে গাড়ি থেকে নামলাম। উনি আমায় নিয়ে সামনে এগোতে লাগলেন। আমি সামনের দিকে এগোতেই অবাক, এ তো এক রাজপ্রাসাদের থেকে কম নয়। এত বড় বাড়ি এই প্রথম দেখলাম আমি। আর বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে যে আমি দেখেই হাঁ হয়ে গেছি। মা আমাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন। ভিতরে গিয়ে আমি আরো অবাক। মনে হয় আমি কোনো স্বপ্নপুরীতে আছি। এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর বাড়ি ভর্তি লোকজন। এটা কেউ বরযাত্রী যায়নি, কারণ অনেক দূরে রাস্তা। আমাদের দেখেই সবাই এগিয়ে এলো। আমি আর চোখে দেখলাম স্যার সোফার উপর বসে আছেন। আমাকেও সেখানে নিয়ে গিয়ে বসানো হলো। এরই মধ্যে ওনারা সবাই আমাদের ঘিরে ধরলো, নানা ধরনের কথা বলতে লাগলো। বিয়ের বাকি নিয়মগুলো পালন করতে করতে প্রায় সকাল হয়ে গেছে। সব নিয়ম শেষে উনি উঠে চলে গেলেন। যাওয়ার সময় ওনার রুমে ব্রেকফাস্ট পাঠিয়ে দিতে বললেন। অন্যদিকে আমাকে ওনার কাজিনরা সবাই ঘিরে রেখেছে, কথা বলছে, হাসাহাসি করছে। আমিও মাঝে মাঝে ওদের সাথে তাল মেলালাম। ওদের কথায় বুঝতে পারলাম ওরা সবাই স্যারকে কত ভয় পায়। প্রায় 8টা বাজে, তখন স্যার ওপর থেকে নিচে এসে বললেন, মম, আমি অফিসে যাচ্ছি। ওনার কথা শুনে সবাই হাঁ করে ওনার দিকে তাকালো। অফিসে যাবে মানে? কালই তো তোর বিয়ে হলো, আর আজ তুই নতুন বউকে একা রেখে অফিসে যাবে? আহা, বাধা দিচ্ছ কেন? যাক না অফিসে। বিয়ে হয়েছে তো কি হয়েছে? বউ তো আর পালিয়ে যাবে না। এমনি কাল অফিস যায়নি, অনেক কাজ পড়ে আছে হয়তো। আজ অফিস না গেলে তো অনেক চাপ পড়ে যাবে ওর উপরে। আর এমনিতে এখানে আর ওর কোনো কাজ নেই। ও বাড়িতে থাকলেও দেখবে ল্যাপটপ নিয়ে ঘরে বসে পড়েছে। তার থেকে বরং ও অফিসেই যাক, বিকেলে ফাংশনে অ্যাটেন্ড করবে। সেটাই কর। বাপ ছেলে দুজনেই এক। বাবাও তো আর কম নয়, নিজের বাসরাতে অফিসে মিটিং করতে চলে গিয়েছিলেন। তার ছেলে আবার কেমন হবে? মায়ের এই কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। রেহান হাসতে হাসতে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি মোটেই বাবার মতো হইনি। আমি বিয়ে করলে পর পর কোনো কাজ 1 মাস ঘুরেও দেখবো না, প্রমিস। বলে আবার হাসতে লাগলো। আমিও হাসছি, শুধু একজন ছাড়া। ওহ গড, তোমরা সব নাটক বন্ধ করবে। আমি অফিসে গেলাম, বিকেলে ফিরবো। বলেই চলে গেলেন উনি। আর আমি ওনার যাওয়া দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই মিলে আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। ওনার ঘর দেখি আমার এবার অজ্ঞান হারানোর পালা। আমাদের গ্রামের বাড়ির 3টে ঘর মিলিয়েও হয়তো এই ঘরের সমান হবে না। আর সব থেকে বড় কথা, ঘর কত সুন্দর করে সাজানো। এইসব কিছু বাদ দিয়ে আমার চোখ আটকে গেল বারান্দার দিকটায়। ঘর থেকে বারান্দাটা ভালো করেই দেখা যাচ্ছে। থাই গ্লাস ভেদ করে বারান্দার সৌন্দর্য সবটাই পরিষ্কার দেখতে পাচ্ছি। ওরা সবাই আমাকে ফ্রেশ হতে বলে চলে গেল। ফ্রেশ হতে বললো তো, কিন্তু ফ্রেশে পরবোটা কি আমি? কাপড় তো কিছুই আনা হয়নি। সামনে আলমারি দেখে আমি কিছু না ভেবেই আলমারি খুললাম। খুলে এবার আমার হাঁ হবার পালা। এই অর্ধেক শহরের কাপড় এখানে রাখা, শাড়ি, কামিজ, জামা, সব ধরনের কাপড় রাখা এখানে। আমি ওখান থেকে একটা লাল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একেবারে গোসল করে বের হয়ে এলাম। বেরিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে দেখে বলল, নূরমা, কাপড় পছন্দ হয়েছে তোমার? জি মা, পছন্দ হয়েছে। আর না পছন্দ হওয়ার কি আছে? সবগুলোই আমি পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। খাবার এনেছি, খেয়ে নাও কেমন? আমার বাইরে অনেক কাজ পড়ে আছে গো, আমি গেলাম, তুমি খেয়ে নিও কেমন? বলি মা চলে গেলেন। আমি রুমের চারদিক ভালো করে দেখি। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খিদে নেই তাই না খেয়ে শুয়ে পড়েছি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুমের ঘোরে মনে হলো কেউ আমার সামনে এসে দাঁড়ালো। চোখ খুলে দেখি মা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি মাকে দেখে শোয়া থেকে উঠে বসলাম আর বললাম, মা আপনি? হ্যাঁ আমি। তুমি কি গো নূর, তোমাকে আমি সেই কখন খাবার দিয়ে গেছি আর তুমি না খেয়ে শুয়ে পড়েছ? মা আসলে আমার খিদে ছিল না তাই। থাক, আর বলতে হবে না, আমারই ভুল ছিল। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো। না মা আসলে।
বললাম না যাও। মায়ের কথা শুনে আমি বাধ্য মেয়ের মতো কি ফ্রেশ হয়ে এলাম। মা আমাকে বিছানায় বসতে বললো আর আমিও চুপচাপ বসে পড়লাম। তারপর মা নিজের হাতে ভাত মেখে আমায় খাইয়ে দিতে লাগলো। মায়ের এই ভালোবাসা দেখে আমার চোখ ছলছল করে উঠলো। এক মাকে ছেড়ে এসে আরেক মা পেয়েছি। খাইয়ে দিতে দিতে মা কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে একসময় বলল, আমার ছেলেটা একটু চুপচাপ থাকে ঠিকই, কিন্তু দেখো ও তোমাকে অনেক ভালোবাসবে। আমার ছেলের মতো ছেলে লাখে একটাও পাওয়া যায় না। ওকে নিজের ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখো মা, দেখবে সংসার সুখের সাগরে ভাসবে। আমি ওনার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিলাম। মা কত সরল মনের তা ওনার কথার মাধ্যমেই বোঝা যায়। মা ওনাকে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু মা তো জানেন না ওনার ছেলে বিয়ের আগে ওনাকে না ভালোবাসার ডিল করে এসেছে আমার সাথে। মা আমাকে খাইয়ে দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। বিকেলে বৌভাতের রিসেপশন শুরু হলো। উনিও ঠিক সময় মতো এসে অনুষ্ঠানে যোগ দিলেন। আমাকে সাজিয়ে গুছিয়ে স্টেজের উপর ওনার পাশে বসানো হলো। সবাই আমাদের সাথে দেখা করে, একটা সেলফি নিয়ে চলে যাচ্ছে। বাবাও এসেছিল, কিছুক্ষণ থেকেই চলে গেছেন। বিয়ের পরের দিন বাবার বাড়ি যাওয়ার নিয়ম থাকলেও সেই নিয়ম পালন করা হলো না। সবাই সবার মতো কথা বলছে। গেস্টরা এদিক সেদিক যা কথা বলছি তার মধ্যে আমাকে নিয়ে ওদের তাচ্ছিল্যের হাসিটাই আমি বেশি শুনতে পাচ্ছি। এরকম বড় বাড়িতে আমার মতো মেয়ে বউ হয়ে এলে এরকম কথা শুনতেই হবে। রাতে রিসেপশন শেষে আমাকে ওনার ঘরে নিয়ে আসা হলো। ঘরটা বাসর ঘরের মতো সাজানো হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও এই ডেকোরেশনটা ছিল না। আমাকে বেডের উপর বসিয়ে রেখে সবাই চলে গেল। আমি আর ওনার আসার জন্য অপেক্ষা করলাম না। যখন আমি জানি উনি আমার জন্য এই ঘরে আসবেন না, তাই আমি কাবার থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে এসে আমি বারান্দায় গেলাম। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। থাই গ্লাস দিয়ে সবুজ পাতাগুলো বেয়ে নিচে নেমেছে। টবের মধ্যেও বিভিন্ন ধরনের ফুল গাছ রাখা আছে। হয়তো নিয়মিত কেউ এগুলোর দেখভাল করে। আমি বারান্দায় রেলিং ধরে দাঁড়ালাম, বাহিরের শহরটা দেখতে লাগলাম। এই সম্পর্কটা কতদিনই বা টিকবে? একদিন না একদিন নিশ্চয়ই উনি আমার উপর বিরক্ত হয়ে যাবেন আর আমাদের এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইবেন। তখন আমার কি হবে? আমি কোথায় যাব? আমার সাথে কেন এমনটা হতে হলো? এই কোলাহলপূর্ণ শহর একসময় নিস্তব্ধ হয়ে যাবে। আচ্ছা, আমার জীবনটাও কি এই শহরের মতনই একসময় নিস্তব্ধ হয়ে যাবে? কি জানি কি হবে, তবে যেটা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। এখন ওসব নিয়ে না ভাবলেও চলবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দা থেকে রুম এলাম। দেখি উনি ওয়াশরুম থেকে একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে বেরোচ্ছেন। আমাকে দেখে বললেন, আজকের দিনটা এখানেই অ্যাডজাস্ট করে নিন, কাল থেকে আর অসুবিধা হবে না। কাল মম ড্যাড চলে গেলে আপনি অন্য রুমে শিফট হতে পারবেন। ওনার কথা শুনে আমি শুধু মাথা নাড়ালাম, আর কিছুই বললাম না। শুনেছি মা বাবা নাকি এখানে থাকতেন না। সিলেটে বাবার নিজস্ব বিজনেস থাকায় তারা ওখানেই থাকে। বাবা অসুস্থ, তাই মা ওনাকে একা ছাড়েন না। উনি আবার বললেন, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি সোফাতে শুয়ে পড়ছি। আমার একটা কথা বলার ছিল আপনাকে। কি কথা? ভ্রুকুচকে বললেন উনি। আসলে আমি জবটা কন্টিনিউ করতে চাই, যদি আপনি পারমিশন দেন তো। এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? এটা আপনার লাইফ, আপনার ডিসিশন। তবে হ্যাঁ, অফিসের কেউ আমাদের বিয়ের ব্যাপারে জানতে না পারে। আমি চাই না আমার পার্সোনাল লাইফের কারণে আমার প্রফেশনাল লাইফ নষ্ট হোক। উনার কথা আমার বুকে সুই হয়ে বিঁধল। এমন কপাল আমার নিজের স্বামীকেও স্বামী পরিচয় দেওয়ার অধিকার নেই। কি আর করার, আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। উনিও কম্বল মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়লেন। সারা রাত এপাশ ওপাশ করছি, কিছুতেই ঘুম আসছিল না। বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ভর করছিল। অনেক কষ্টে শেষ রাতে একটু ঘুম পেলাম, কিন্তু আজানের শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে
কাবাড থেকে জায়নামাজ খুঁজে নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর টের পেলাম উনি উঠে ওয়াশরুমে গেলেন। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুম থেকে বেরিয়ে গেলেন। এত সকাল সকাল কোথায় গেলেন উনি? আমি আর দেরি না করে নিচে নামিয়ে এলাম। দেখি মা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছেন। আমি গিয়ে মাকে সাহায্য করতে লাগলাম। মা বাধা দিলেও আমি জোর করে মাকে সাহায্য করলাম। মা আর আমার অনেক গল্প করা হলো। ব্রেকফাস্ট তৈরি শেষ। আমরা সব ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে গল্প করতে লাগলাম। প্রায় 7টার দিক দেখি স্যার বাড়ি ফিরলেন। ওনার ড্রেস দেখে মনে হচ্ছে উনি জগিং এ গিয়েছিলেন। ওনাকে আসতে দেখে মা রান্নাঘর থেকে গ্রিন টি এনে আমার হাতে দিয়ে ওনাকে দিয়ে আসতে বললেন। উনি জগিং এর পর গ্রিন টি খেতে পছন্দ করেন। আমি মায়ের হাত থেকে কাপ নিয়ে সোজা রুমে আসি। রুমে এসে দেখি কেউ নেই, হয়তো উনি ওয়াশরুমে গেছেন। তাই আমি গ্রিন টি টেবিলের উপর রেখে চলে এলাম। কিছুক্ষণ পর বাবা রেহান এসে ডাইনিং টেবিলে বসলো। তার কিছুক্ষণ পর উনিও চলে এলেন। সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষে সবাই সবার রুমে চলে গেলেন। আমি মাকে টেবিল গোছাতে হেল্প করতে লাগলাম। দেখি উনি রেডি হয়ে অফিসে চলে গেলেন, আর আমি মা বাবা আর রেহানের সাথে সময় কাটালাম। ওদের সাথে সময়টা ভালোই কাটলো। রেহান তো আমাকে নিজের বড় বোন মেনেই নিয়েছে। বিকেলে স্যার বাড়ি ফিরলে মা বাবা রেহান সবাই সিলেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। রেহান সিলেটের এক হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমি মাকে থাকতে বললেও উনি বললেন বাবার নাকি একটা কাজ পড়ে গেছে, তাই ওনাদের যেতেই হবে। স্যার ওনাদের এগিয়ে দিয়ে এলেন। আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। আসার পর থেকে বাড়িটা ভালো করে দেখাই হয়নি। এত বড় বাড়িতে এখন স্যার আর আমি একা থাকবো, আর কিছু সার্ভেন্ট থাকবে। ভাবতে কেমন ভয় লাগছে। স্যার যদি আমাকে মেরে ফেলে, এই বাড়িতে পুঁতে দেয়, তখন কি হবে? এসব ভাবতে ভাবতেই স্যার চলে এলেন। আমাকে আমার জিনিসপত্র নিয়ে অন্য ঘরে যেতে বললেন, আর কাল থেকে অফিসে জয়েন করতে বললেন। আমি আমার সব জিনিসপত্র নিয়ে ওনার পাশের রুমটায় চলে এলাম। পরের দিন অফিসেও গেলাম। অফিসে উনি আমার সাথে এমন বিহেভ করে যেন অফিসের বাইরে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইভাবেই সময় কাটতে লাগলো তার গতিতে। সময় দিনে দিন, সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হলো। আজ 6 মাস হলো আমাদের বিয়ে। আজ পর্যন্ত আমাদের সম্পর্কে কোনো উন্নতি হয়নি। কোনো প্রয়োজন ছাড়া আমরা একে অপরের সাথে কথাও বলি না। উনি ওনার মতো চলে, তো আমি আমার মতো চলি। এখন ওনার থেকে আমার কোনো এক্সপেকটেশনও নেই। এখনো অফিসের কেউ জানে না আমাদের বিয়ের ব্যাপারে। শুধু জানে আমি বিবাহিতা আর স্যারও বিবাহিতা। এর বেশি কেউ কিছু জানে না। এত মাসে বদলে গেছে শুধু একটা জিনিস, সেটা হলো আমি এখন আর ওনার অফিসের সামান্য স্টাফ নই। এখন আমি ওনার বিয়ে। এটা অবশ্য বাবার কেরামতি। বাবার জোড়াজুড়িতেই উনি আমাকে ওনার বিয়ের পজিশনটা দেন। তাও আমাকে আগে আমার যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। তারপর এখন সব সময়ই আমাকে ওনার আগে পিছে ঘুরতে হয়, যেমন এখন ঘুরছি। উনি কনফারেন্স রুম থেকে মিটিং শেষ করে নিজের কেবিনে যাচ্ছেন, আর আমি ওনার পিছু পিছু ফাইল আর কলম নিয়ে যাচ্ছি। উনি কেবিনে গিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বললেন, মিসেস নূর, হিলির যে প্রজেক্টের ফাইলটা আপনার কাছে আছে, ওটা ভালো করে চেক করে আমাকে দিয়ে যান। ওকে স্যার। আর কানাডার যে ক্লায়েন্টসরা এসেছে তাদের সাথে আজ 6টায় মিটিং ফিক্সড করুন। ওকে স্যার বলি চলে আসতে যাব। তখনই স্যার আবার ডাকলেন, মিসেস নূর। আমি ঘুরে দাঁড়ালাম। ইয়েস স্যার। মিস্টার প্রদীপকে আমার কেবিনে আসতে বলুন। ওকে স্যার বলি চলে আসবো। আবার স্যারের ডাক পড়ল। মিসেস নূর, আমার মনে হয় আপনার এখান থেকে যাওয়ার একটু বেশি তাড়া। আমি দাঁড়িয়ে পড়লাম। কই না তো স্যার। তবে এত তাড়া করে কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে যেতে বলেছি? না তো স্যার, আসলে। আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন। ওকে স্যার। আর কিছু? এবার স্যার আমার দিকে তাকালেন আর বললেন, নো মিসেস নূর। আমি ওনার কেবিন থেকে বেরিয়ে এলাম। উফ, হাফ ছেড়ে বাঁচলাম। না জানি কেন ওনার কেবিনে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে কফি আনতে গেলাম।
যাওয়ার আগে প্রদীপ স্যারকে স্যারের কেবিনে যেতে বললাম। প্রদীপ স্যার স্যারের ম্যানেজার। আমি কফি নিয়ে স্যারকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে ঢুকলাম। কানাডার ক্লায়েন্টদের ইমেল করে মিটিং এর সময় জানিয়ে দিলাম। তারপর হিলির ফাইল খুঁজে নিয়ে ওটাতে চোখ বুলাতে লাগলাম। কিছুক্ষণ পর একটা ইমেলের রিপ্লাই এলো। আমি ওটা স্যারের অ্যাকাউন্টে সেন্ড করে দিলাম। আবার ফাইলে চোখ দিলাম। এমন সময় কেউ আমার দরজায় নক করলো আর বলল, মে কামিং ম্যাডাম? আমি না দেখে বললাম, কামিন। আমি কি এখানে বসতে পারি ম্যাডাম? এরপর আমি মাথা উপরে তুলে বললাম, নিলয়, তুমি মজা বন্ধ করবে? বারে, আমি এবার কি করলাম? ম্যাডাম কাজে এতটাই বিজি যে আমার দিকে তাকানোর সময়ই নেই। তেমন কিছুই না, আমি জাস্ট ফাইলটা দেখছিলাম। ও নূর, সবসময় কাজ কাজ করো কেন? একটু আমাকেও সময় দাও, আর আমাকে একটু ফ্লার্ট করার সময় দাও। আচ্ছা নিলয় বাবু, এখন তাহলে আমায় ফ্ল্যাট করতে এসেছেন? ধরে নিতে পারো সেটাই। তো এখন যদি আপনি আমাকে ফ্ল্যাট করেন, তবে আপনার ওই টিনা, মিনা, রিনা এসবের কি হবে? ওরা তো সবাই আছে, ওরা আমার গার্লফ্রেন্ড বলে কথা। বলি হাসতে লাগলো নিলয়। আমিও ওর সাথে তাল মিলিয়ে হাসতে লাগলাম। ঠিক তখনই আমার টেবিলে থাকা কন্ট্যাক্ট ফোন বেজে উঠল। দেখো, হয়তো এসকে স্যার ফোন করেছে। নিলয় ভ্রু উঁচিয়ে বলল। আমি ওর কথায় মুচকি এসে ফোন ধরলাম। হ্যালো, নূর স্পিকিং। এখনই আমার কেবিনে আসুন। বলি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আমি নিলয়ের দিকে তাকালাম। নিশ্চয়ই স্যার তোমাকে নিজের কেবিনে ডাকছে, রাইট? আমি মাথা ঝাঁকালাম। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমি যখনই তোমার সাথে একটু কথা বলতে আসি, অমনি স্যার ডাক পড়ে যায়। আমি নিশ্চিত এসকে স্যার আমার কোনো শত্রু ছিল, তাই এরকমটা করে। তবে চিন্তা করো না, আমিও আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। আজ তো তোমার সাথে কথা বলে এখান থেকে নড়বো, নইলে এক পা কোথাও যাচ্ছি না। আমার সব কাজ শেষ, আর অফিস আওয়ারও শেষ হতে চললো। তুমি শুনে এসো স্যার কি বলে, এরপর এখানে বসে গল্প করব। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি অপেক্ষা করব। আজ আমি স্যারকে হার মানাবই। নিলয়ের কথা শুনে আমি অবাক। কি বলছে ও এসব? কি হলো, দাঁড়িয়ে আছো কেন ওভাবে? যাও, আমি এখানে ওয়েট করছি তোমার জন্য, জলদি এসো। আমিও বেরিয়ে পড়লাম স্যারের কেবিনের উদ্দেশ্যে। নিলয় আমার কলিগ, একসাথে কাজ করলেও আগে কখনো আমাদের কথা হয়নি। আজ 3 মাস হলো আমাদের বন্ধুত্ব হয়েছে। নিলয় খুব মজার মানুষ, ভালো লাগে তার কথাগুলো। আমি স্যারের কেবিনে নক করলাম। মে আই কাম ইন স্যার? কামিন। ল্যাপটপে চোখ রেখেই বললেন উনি। আমি ভিতরে গেলে উনি বললেন, আপনাকে যে কাজটা দিয়েছিলাম ওটা হয়ে গেছে? না স্যার, আর অল্প কাজ বাকি আছে। বাকি আছে মানে কি? এটা কি অফিস নাকি আপনার ডেটিং প্লেস যে আপনি কাজ না করে ডেট করছেন? স্যার ঝাঁকিয়ে বলে উঠলেন কথাগুলো। আমি ভয়ে কুকুরে গেলাম আর বললাম, সরি স্যার, আমি এক্ষুনি ফাইল কমপ্লিট করছি, বলি চলে আসবো। তখনই উনি বলে উঠলেন, স্টপ। উনার কথায় আমি ওখানেই দাঁড়িয়ে পড়ি। আর উনি বললেন, বাইরে কোথায় যাচ্ছেন? এখানে বসে নিজের কাজ কমপ্লিট করুন। বলি স্যার উঠে দাঁড়ালেন। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কিন্তু স্যার ফাইলটা তো আমার কেবিনে আছে। আমাকে কি আপনার অন্ধ মনে হয়? না স্যার, তা কেন মনে হবে? স্যার তাক থেকে একটা ফাইল বের করে আমার দিকে ছুঁড়ে মেরে বললেন, এই ফাইলটা কমপ্লিট করুন। অফিস আওয়ার শেষ হওয়ার আগেই এই ফাইলটা আমার কমপ্লিট চাই। আমি ফাইলটা হাতে নিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়লাম। ইস, নিলয় হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে। ফোনটাও তো নিয়ে আসলাম না যে একটা টেক্সট করে দেবো যে আমি যেতে পারবো না, যেন আমার জন্য ও অপেক্ষা না করে। উফ, বেচারা নিলয় না জানি কি করছে। আমি ফাইলের কাজ শেষ করে হাত বাড়িয়ে তাকিয়ে দেখলাম 5টা বাজে। 6টায় স্যারের সাথে মিটিং এ যেতে হবে। ভাবতেই সামনে স্যারের টেবিলের দিকে তাকালাম। এ কি, স্যার কোথায়? স্যার কি তবে মিটিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে? ইস, ফাইলের দিকে মন দিতে গিয়ে মিটিং এর কথা মন থেকে বেরিয়ে গিয়েছিল। দেরি হলে স্যার আমার 12টা বাজাবে।
আমি তাড়াতাড়ি ফাইল স্যারের টেবিলে রেখে কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে গেলাম। ওখান থেকে আমার ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি স্যার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমাকে দেখে গিয়ে গাড়িতে বসলেন, আমিও চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়লাম। স্যার একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন, আমি ওখানেই নেমে পড়ি। স্যার গাড়ি পার্ক করে এনে ওনার সাথেই ভিতরে যাই, দেখি ক্লায়েন্টরা এসে গেছেন। স্যার ওদের দেখে হাত মিলিয়ে সৌজন্যমূলক কথা বলে মিটিং শুরু করলেন। কখনো কখনো আমিও স্যারের সাথে তাল মিলিয়ে প্রজেক্টের বিষয়ে ওনাদের কিছু বুঝিয়ে দিলাম। মিটিং শেষ করতে প্রায় 8টা বেজে গেল। আমরা ওখান থেকেই ডিনার করে বেরোলাম। আমি রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ালাম, স্যার গাড়ি আনতে গেলেন। এরই মাঝে হঠাৎ করে কোথা থেকে যেন নিলয় এসে আমার সামনে দাঁড়ালো। ম্যাডাম এখানে কি করছেন? স্যারের সাথে মিটিংকে এসেছি। তুমি? এটা কি তুমি ঠিক করলে নূর? কেন? আমি আর কি করলাম? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছিলাম তোমার কেবিনে, কিন্তু তোমার আসার কোনো নামগন্ধ ছিল না। আই এম সো সরি নিলয়, সত্যি বলছি কাজে আটকে গিয়েছিলাম। সেটাই, কাজে আটকে গিয়েছিলে। তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম। পরে যদি রিনা ফোন করে দেখা করার জন্য জোর না করতো তো আমি ওখানেই বসে থাকতাম। বসে তো আর থাকুনি, তাহলে তো প্যাচেলের কি মানে? কি বলছো তুমি নূর? প্রায় 1 ঘন্টা ধরে বসেছিলাম আমি। যখন দেখেছো আমি আসছি না, তো এতক্ষণ অপেক্ষা করার তো কোনো মানে হয় না। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? ডিনার করতে এসেছি। একা একাই? এই নিলয় কখনো কোথাও একা একা গেছে? তো আজকে এসেছে রিনা মিনা টিনা। শিলা। শিলা আবার কি? নিউ পটাচ্ছি, আজ যদি পটে যায় তো কাল তোমার লাঞ্চ আমার পক্ষ থেকে। ওয়াও গ্রেট। তো তোমার শিলা কোথায়? এইদিকে কোথাও একটা হবে, ফোনে কথা বলছে। ও, আমি দেখলাম স্যার গাড়ি নিয়ে আসছে, তাই নিলয়কে বললাম, ওকে নিলয়, বাই নাও, অল দ্য বেস্ট ফর ডিনার। থ্যাঙ্কস, বাই। নিলয় থেকে বিদায় নিয়ে আমি রাস্তা ধারে এসে দাঁড়ালাম, কিন্তু এই কি, স্যার গাড়ি আমাকে ক্রস করে চলে গেল। এটা কি হলো? আমাকে ছেড়ে চলে গেলেন। উনি আমাকে এই রাতে একা করে ছাড়লেন। এখন আমায় একা একা বাড়ি ফিরতে হবে। আমি একটা ট্যাক্সি ভাড়া করলাম। সত্যি আমার খুব রাগ হচ্ছে। যখন নিয়ে যাবেন না তখন নিয়ে এলেন কেন? একা একাই তো আসতে পারতাম। আর এমনিতেও ওনার গাড়িতে চড়ার আমার কোনো শখ নেই। এই মিটিং এ আসতে যাতে হয় সেজন্যই তো উনি নিজেই আমাকে ওনার সাথে যেতে বললেন, আবার নিয়েও আসতেন। তবে আজ কি হলো যে আমাকে ছেড়েই চলে এলেন? গেছে যাক, তাতে আমার কি। এমনিতেও ওনার কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই। উনি কি করে না করে সেটা ওনার ব্যাপার। আমার কোনো ইন্টারেস্ট নেই ওনার বিষয়ে মাথা ঘামানোর। মারি বলছে আমি গাড়ি ভাড়া মিটিয়ে সোজা নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে নিচে এসে টিভি দেখতে বসলাম। আর আমার টিভি দেখা মানে হানিবানি। হানিবানি দেখতে দেখতে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। এমন সময় মনে হলো কেউ আমায় দেখছে। আমি সিঁড়ির উপরে তাকালাম, কই কেউ তো নেই। আমি আর দেরি না করে টিভি অফ করে উপরে চলে এলাম। সকালে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি, তখন দেখি উনি জগিং করে ফিরলেন। আমি ওনার রুমে গিয়ে গ্রিন টিটা দিয়ে এলাম। উনি ওয়াশরুমে আছেন, তাই আমি নিচে নেমে ব্রেকফাস্ট করে ওনার জন্য ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আমি ওনার বিয়ে হওয়ার কারণে ওনার আগেই আমি অফিসে পৌঁছাতে হয়। আমি অফিসে এসে ওনার কেবিনের সবকিছু ঠিক করে গিয়ে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার এলে আমি ওনার কেবিনে গিয়ে ওনার সাথে কাজ করতে লাগলাম। স্যারের কাজ শেষ হলে আমি আমার কেবিনে চলে আসি। কিছুক্ষণ পর নিলয় আমার কেবিনে আসি। নূর, আজ আমার পক্ষ থেকে লাঞ্চের ট্রিট রইল, ওকে? কেন, শিলা পটে গেছে নাকি? ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বললাম। কাল ডিনারই কাজ হয়ে গেছে, সেটার জন্য ট্রিট। আজ কিন্তু একসাথে লাঞ্চ করব, ওকে? ওকে ডান। নিলয় চলে গেল, আমি আমার কাজে মন দিলাম। দুপুরে লাঞ্চ টাইমে কাজ বন্ধ করে উঠে কেবিন থেকে বেরোবো, তখনই আমার টেবিলের টেলিফোন বেজে উঠলো। আমি ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, এক্ষুনি আমার কেবিনে আসুন। বলেই ফোন কেটে দিল স্যার। এখন আবার কেন ডাকছে ভাবতে ভাবতে ওনার কেবিনে নক করলাম।
উনি ওনার টেবিলে এক গাদা ফাইল দেখিয়ে বললেন, এই ফাইলগুলো নিন আর সব ফাইল আজকের মধ্যে কমপ্লিট করুন। ফাইলগুলো দেখে আমি টাসটি খেলাম আর বললাম, স্যার এতগুলো ফাইল আজকের মধ্যে কি করে? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, সবগুলো ফাইল আজকে কমপ্লিট চাই, মানে আজকেই। গট ইট নাও, গেট লস। ওনার কথা শুনে আমার এত রাগ হলো যে বলার মতো না। আমি কোনো কথা না বলে ফাইল নিয়ে নিজের কেবিনে চলে এলাম। এখন এই খাটাসটার জন্য দুপুরে খেতেও পারবো না। খেতে গেলেই দেরি হয়ে যাবে, তারপর আবার কিনা কি কথা শোনাই। তার থেকে বরং চুপচাপ কাজ করাই বেটার। ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে খেতে খেতে নিজের কাছে মন দিলাম। কিছুক্ষণ পর নীলা এলো। হোয়াট ইজ দিস নূর? তোমাকে আমি বললাম আজ একসাথে লাঞ্চ করব, তুমি এখনো কাজ নিয়ে পড়ে আছো। নীলয়, আই এম সরি, আজ লাঞ্চে যেতে পারবো না, অনেকগুলো কাজ আছে। বাট নূর। নীলয় প্লিজ, জোর করো না। নীলয় রেগে চলে গেল, কিন্তু আমার কিছুই করার নেই। এতগুলো ফাইল পড়ে থাকতে দেখলে খেতে এমনি হারাম হয়ে যায়। আমি আমার কাছে মন দিই। কাজ করতে করতে আমার সময়ের কথা খেয়ালই নেই। আমার চোখ লেগে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছি না। কাজ করতে করতে টেবিলের উপর ঢলে পড়লাম। আর কোনো হুঁশ নেই। কারো ডাকে আমার ঘুম ভাঙল। মিসেস নূর, মিসেস নূর। আমি ডাক শুনে চোখ খুলে সামনে তাকাতে দেখি স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে কেমন জানি দেখাচ্ছে। এলোমেলো চুল, বুকের শার্টের বোতাম খোলা, চোখে মুখে চিন্তার ছাপ। আমি স্যারকে এভাবে দেখে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এখানে এইভাবে? কি হয়েছে আপনার স্যার? স্যার উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি এত রাতে এখানে কি করছেন? এত রাতে মানে কটা বাজে? স্যার আমার কথা শুনে যে রেগে গেলেন তা ওনার মুখ দেখেই বোঝা গেল। আমি আমার হাত ঘড়ির দিকে তাকাতেই চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রাত 11:30। উনি এতক্ষণ অফিসে কি করছিলাম? বাইরে তাকিয়ে দেখলাম পুরো অফিস অন্ধকার, শুধু আমার কেবিন ছাড়া। আমি স্যারের কাছে গিয়ে বললাম, সরি স্যার, আমি সত্যিই বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে গেছে। কাজ করতে করতে কখন যে চোখ লেগে গেছে বউ। আর বলতে পারলাম না। উনি আমার দুবাহু ধরে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কি মিনিমাম কমন সেন্স বলতে কিছু নেই? এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে, আর তুমি তুমি এখানে আরামে ঘুমাচ্ছ। ওয়াও, গ্রেট। আমার ওনার মুখে তুমি কথাটা শুনে পেটের মাঝে গুদগুদি হওয়ার মতো কিছু একটা হয়ে গেল। উনি আমায় তুমি বলেছে আমার জন্য বিশ্বাসই হচ্ছে না। আমি ওনার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তবুও কোনো মতে নিজেকে সামলে বললাম, সরি স্যার, আর এমনটা হবে না। হয়েছে তোমার সরি বলা? এখন বাড়ি যাবে নাকি এখানে বাকি রাতটা কাটাবার প্ল্যান আছে? নো স্যার, চলুন। মাথা নিচু করে বললাম আমি। উনি আমায় ছেড়ে দিয়ে চলে গেলেন। আমিও ওনার পিছু পিছু গেলাম। আমার জন্য গাড়ির দরজা খুলে দিলেন উনি। আমি চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। উনিও গাড়িতে বসে ড্রাইভ শুরু করলেন। বাড়িতে এসে গাড়ি থামালে আমি গাড়ি থেকে নেমে সোজা উপরে নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ওনার প্রত্যেকটা কথা এখনো আমার কানে বাজছে। উনি আমাকে খুঁজেছেন, আমাকে হারানোর ভয় পেয়েছেন, আবার তুমি করেও বলেছেন। আমার যেন মনে হচ্ছে আমি এখনো ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখছি। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। এমন সময় রিয়া ফোন করলো। আমি ফোন রিসিভ করলাম আর বললাম, হ্যালো। হ্যালো নূর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হবে? কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? ফোন সাইলেন্ট ছিল তাই। কেন বলো তো? আরে স্যার তো তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। আমাকে ফোন করেছিলেন। আমি বুঝতে পারলাম না এত রাতে উনি তোমায় কেন খুঁজে বেড়াচ্ছেন। আমি রিয়ার কথা শুনে কিছুটা ভয় পেয়ে যাই আর বলি, আসলে স্যারের একটা ইম্পর্টেন্ট ফাইল আমার কাছে ছিল। আমি ফোন ধরছিলাম না, আর স্যার ফাইলটার প্রয়োজন ছিল তাই হয়তো। ও হতে পারে। ওকে বাই। ওকে। আমি ফোন রেখে দেওয়ার সাথে সাথেই স্যার এসে আমার পাশে দাঁড়ালেন। ওনাকে এভাবে দাঁড়িয়েতে দেখি আমি ভূত দেখার মতো চমকে গেলাম, কারণ এই 6 মাসে
এই প্রথম উনি আমার রুমে এলেন। আমি প্রথমবার দেখলাম ওনার সিগারেট ধরানো। উনি সিগারেটও খান, এটা তো জানতাম না। আর জানবই বা কিভাবে, কখনো জানার প্রয়োজন বোধই করিনি, তাই জানি না। আমি বললাম, স্যার আপনি এখানে কিছু বলবেন? কেন, এমনি আসতে পারি না? সামনের দিকে তাকিয়ে উত্তর দিলেন উনি, না তা কেন হবে বলে আমি রেলিং ধরে দাঁড়ালাম। কিন্তু ওনার সিগারেটের গন্ধ আমার সহ্য হচ্ছে না, তাই ওখান থেকে চলে আসতে চাইলাম। তখনই উনি আমার হাত ধরে ফেললেন। আমি চমকে ওনার দিকে তাকালাম, আর উনি বললেন, আমার সাথে কিছু মুহূর্ত থাকলেও তোমার অসহ্য লাগছে নূর। আমি ওনার কথা শুনে থমকে যাই, মুখ দিয়ে একটা কথাও বের হলো না। উনি ওনার হাতে সিগারেট ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। উনি এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম আর বললাম, আমার হাত ছাড়ুন স্যার। কেন, আমার স্পর্শ তোমার খারাপ লাগছে? আর অন্যদের সাথে তো ঠিকই গায়ে পড়ে কথা বলো, তখন খারাপ লাগে না? উনার কথায় আমার মাথা গরম হয়ে গেল, তাই আমিও বললাম, স্যার আপনি আমার হাত ছাড়ুন, আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন আমার হাত, অসহ্য লাগছে আমার। আর কিছু বলার সুযোগ পেলাম না, তাই আগেই উনি আমার দু হাত ধরে নিয়ে গিয়ে থাই গ্লাসের সাথে চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আমি আজ ঝটকার পর ঝটকা খাচ্ছি। স্যার এরকম কিছু করবেন আমি বুঝতেও পারিনি। রাগের মাথায় উনি আমার ঠোঁটের উপর নানাভাবে নির্যাতন করতে লাগলেন। ব্যথায় আমি শেষ, ওনাকে সরিয়ে দেওয়ারও কোনো চান্স নেই। আমার দু হাতই উনি চেপে ধরে আছেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টায় বারবার বিফল হচ্ছি। কিছুক্ষণ পর উনি নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে আমি মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে ওখান থেকে চলে গেলেন। আমি পাথর বনে ওখানে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো? স্যার আমাকে কেন করলেন? ঠোঁটের ব্যথায় কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রুমে এসে দেখি টেবিলের উপর খাবার রাখা। তার মানে উনি খাবার দিতে এসেছিলেন। কিন্তু এখন উনি যা করলেন তারপর খাবারের গলাতে নামবে না আমার, তাই কিছু না খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন হেজাব দিয়ে মুখ ঢেকে অফিসে গেলাম। কাল উনি আমার ঠোঁটের যে অবস্থা করেছেন, আমি তো আর কাউকে মুখ দেখানোর অবস্থাতেই নেই। আমি অফিসে এসে আগে ওনার কেবিনের সবকিছু গুছিয়ে রেখে নিজের কেবিনে এসে কাজে মন দিলাম। উনি অফিসে আসলেও আমি আর ওনার কেবিনে গেলাম না। পিওনের দ্বারা ওনার কফি পাঠিয়ে দিয়ে আবার নিজের কাছে মন দিলাম। কিছুক্ষণ পর আমার টেবিলের টেলিফোন বেজে উঠলো। আমি নিশ্চিত স্যার ফোন করেছেন, নিশ্চয়ই ওনার কেবিনে যেতে বলবেন। আমি ওনার জন্য কফি না নিয়ে গিয়ে পিওনকে দিয়ে পাঠিয়েছিলাম, তাই এটি নিশ্চয় উনি রাগ করেছে। না জানি এখন আবার কি করে। অনিচ্ছে থাকা সত্ত্বেও আমাকে ফোনটা ধরতে হলো। আমি কিছু বলার আগেই উনি ঝাঁঝিয়ে বলে উঠলো, এক্ষুনি আমার কেবিনে তোমায় দেখতে চাই। উনি ফোন রাখার আগেই আমি ফোন রেখে দিলাম। কথাতেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে। কি করব, যাবো কি যাবো না? ধুর, না গেলে অনেক ঝামেলা। তাই আর কিছু না ভেবে ওনার কেবিনের দিকে পা বাড়ালাম। ওনার কেবিনের দরজায় নক করতেই দেখি কেবিনে কেউ নেই। গেলেন কোথায়? আমাকে দেখি নিজেই ফোন হয়ে গেলেন। আমি ধীরে ধীরে ভিতরে গিয়ে দিকে পা বাড়ালাম। এদিক ওদিক ওনাকে দেখার চেষ্টা করলাম। তখনই দরজায় লাগানোর শব্দে চমকে পিছনে তাকালাম। এ কি স্যার, উনি দরজা লাগালেন কেন? এবার ভয়ে আমার আত্মা উড়ে কোন দিকে পালাবে সেই রাস্তায় ঘুরছে। উনি আমার দিকে এগোতে এগোতে দাঁত কিরমির করে বললেন, কফি নিজে না বানিয়ে এসে রহিমকে দিয়ে কেন পাঠিয়েছিলে? আমি ভয়ে পিছাতে লাগলাম আর বললাম, মানে হোয়াট ননসেন্স, ইয়ে করছো কেন? যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। মানে স্যার, আমার কাজ ছিল, তাই রহিম চাচাকে দিয়ে পাঠিয়েছিলাম। আমাকে কাজ দেখাতে এসো না। আমি খুব ভালো করে জানি তুমি কাজের জন্য নয়, অন্য কারণে আসোনি। সেই অন্য কারণটা কি? আমাকে ইগনোর করা? আমি ওনার কথা শুনে থম মেরে যাই। আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে আর বেশিক্ষণ থাকলে আমার মরণ নিশ্চিত। তাই আমি পিছানো বাদ দিয়ে স্যারের পাশ কাটিয়ে দরজার কাছে যেতে যেতে বললাম, দরজা কেন লাগিয়ে দিয়েছেন? আমি আমার কেবিনে যাব, আমার অনেক কাজ আছে।
বলি যেই দরজা খুলতে যাব অমনি উনি আমার হাত ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি আহ বলে কুকড়ে উঠলাম। আর উনি বললেন, আমি বললাম না আমাকে কাজ দেখাতে এসো না? হিজাব কেন পরে এসেছো আজ? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। আপনি ছাড়ুন আমাকে, আমার হাতে লাগছে। আর এভাবে দরজা বন্ধ করে দিয়েছেন, কেউ দেখলে কি ভাববে? আপনি ছাড়ুন। উনি আমার হাত ছেড়ে আমার মুখ থেকে টেনে হিজাব খুলে ফেললো। আমি অবাক হয়ে ওনার কাজ দেখছি। উনি এক হাত দিয়ে আমার ঠোঁটের কাটা অংশে হাত দিতে আমি চোখ বন্ধ করে আউচ করে উঠলাম। উনি সাথে সাথে আমার ঠোঁট থেকে হাত ছড়ে নিলেন। আমার গালে হাত দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে আমার ঠোঁটের নিচে স্লাইড করতে লাগলেন আর বললেন, আই এম সরি নূর, কাল তোমাকে ওভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। উনার এই নেশা ভরা কণ্ঠে আমার বুকে ধুকপুকানি হাজার গুণে বেড়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। উনি ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। আমার অজাতেই আমার চোখ বন্ধ হয়ে এলো। উনি আমার এত কাছে যে ওনার উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। আমার আর ওনার ঠোঁট ছুঁই ছুঁই। ঠিক তখনই ওনার ফোন বেজে উঠলো। আর আমি এই ফাঁকে ওনার থেকে সরে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। একেবারে জন্যেও ওনার দিকে তাকালাম না। হয়তো উনি হতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। হিজাব দিয়ে মুখ ঢাকতে ঢাকতে দ্রুত গতিতে নিজের কেবিনের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই প্রাজু পায়ের মধ্যে আটকে আমি অফিসের সবার সামনে হুমড়ি খেয়ে পড়লাম। হাতে পায়ে যতটুকু লেগেছিল তার থেকে বেশি লজ্জার মতো কাটা যাচ্ছিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। রিমি আর অপু দৌড়ে এসে আমাকে ধরলো। আমি হাতে প্রচন্ড রকমের ব্যথা পেয়েছি। ব্যথায় লজ্জায় কেঁদে ফেলার ইচ্ছা হচ্ছিল। তখনই কানে এলো চাপা হাসির শব্দ। কেউ কেউ আমার পড়ে যাওয়া নিয়ে তামাশা করছে। তখনই নিলয় দৌড়ে আমার কাছে এলো। নূর, তুমি ঠিক আছো তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু আমার চোখের পানি হয়তো ওদের কারো চোখে লাগে না। তাই মায়া নিজের কেবল থেকে বলে উঠলো, নূর, দেখে চলবে তো, আর একটু হলে তো ফ্লোরটাই ভেঙে যেত। বলি তার ছেলের সুরে হেসে উঠলো। মায়ের কথায় তাল মিলিয়ে দিশাও বলল, নূর, আমার তো মনে হয় এবার তোমার ডায়েটিং করা উচিত। না হলে তুমি যে হিসাবে ফুলছো, এবার তো মনে হয় অফিসের দরজা কাটার দরকার পড়বে তোমাকে ভিতরে ঢোকানোর জন্য। বলি ওরা উচ্চস্বরে হেসে উঠলো। কি বলছো এসব দিশা? কখন কিভাবে কার সাথে কথা বলতে হয় সেটুকু সেন্সও কি তোমাদের নেই? ওই নিলয়, কথা বলা শেখাতে এসো না তো। যাকে যা বলার দরকার আছে তাই বলেছি। ভুল কিছু কি বলেছি? মুখ বাঁকিয়ে বলল মায়া। এসব কথা আমার আর সহ্য হচ্ছে না। আমি চুপচাপ চলে যেতে চাইলেই পিছন থেকে কারো ডাক শুনতে পেলাম। মিসেস নূর। ডাক শুনেই আমি পিছনে ঘুরে তাকালাম। স্যার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে কেন জানি না আমার হাও মাও করে কাঁদার ইচ্ছা হচ্ছিল। স্যার আমার কাছে এসে একবার আমাকে দেখে মায়া আর দিশা দিয়ে তাকিয়ে বললেন, সরি বলুন নূরকে। সরি, বাট কেন স্যার? আই সেড সে সরি। ওনার হুঙ্কারে পুরো অফিস থমকে গেল। সবাই ভয়ে কুঁকড়ে গেল। মায়া আর দিশা ভয় পেয়ে মাথা নিচু করে আমাকে বলল, আই এম সরি নূর। নাও গেট লস্ট ফর মাই অফিস। দাঁতে দাঁত চেপে বললেন স্যার। এবার দিশা অবাকের চরম সীমায় পৌঁছে বলল, অফিস থেকে বেরিয়ে যাব মানে? স্যার কি বলছেন এসব? যারা কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, আমি তাদের কাউকে আমার অফিসে দেখতে চাই না। ভালো কথা চলে যাও, নয়তো সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। স্যার কি বলছেন? স্যার সামান্য একটা ব্যাপারে অফিস থেকে বের করে দিবেন? স্যার সরি তো বললাম, প্লিজ স্যার এরকমটা করবেন না। দিশাকে থামিয়ে দিয়ে মায়া ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, স্যার সামান্য একটা মেয়ের জন্য আপনি আমাদের। শি ইজ মাই ওয়াইফ, ডোন্ট কল হার সামান্য মেয়ে। ওনার কথায় পুরো অফিস থমকে গিয়ে আমার দিকে তাকালো।
পুরো অফিস স্তব্ধ হয়ে আছে। হয়তো স্যারের কথা সবার কানে এখনো বাজছে। আর আমি তো অবাকে সপ্তম আসমানে গিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার মুখে ওয়াইফ কথাটা শুনে বুকের মাঝে একটা ঝড় বয়ে গেল। মতি ওনার জন্য একটা ভালো লাগা কাজ করতে লাগলো। হোয়াট? দ্বিতীয়বার আমার ওয়াইফের স্ট্যাটাস নিয়ে কথা বলার আগে 10 বার ভেবে নিন, কারণ এই একটা ভুল আপনার জীবনের শেষ ভুল হতে পারে। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যান অফিস থেকে। স্যারের হুমকির সম্মুখীন হয়ে মায়া আর দিশা অফিস থেকে বেরিয়ে যেতে বাধ্য হলো। স্যার এবার সবার দিকে তাকিয়ে বলল, আপনারা কি সার্কাস দেখছেন এখানে? চুপচাপ নিজেদের কাজে মন দিন। বলেই রিয়ার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে ওনার কেবিনের দিকে নিয়ে যেতে লাগলো আমায়। আর আমি অবাক হয়ে শুধু ওনাকেই দেখছি। উনি আমার হাত ধরে নিজের কেবিনে নিয়ে গিয়ে চেয়ারের উপর বসালো। তারপর ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আর আমার এক হাতে টেনে নিয়ে হাতের গোড়ালে বাম লাগিয়ে দিতে লাগলো। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। উনি তখন থেকে চুপ আছেন দেখে আমি প্রথম কথা বললাম, ওরা তো সামান্য আমাকে কটা কথাই বলেছে, তাই বলে ওদের অফিস থেকে বের করে দিলেন আপনি? এরকম তো অনেকেই আমায় এসব কথা বলে, আমি এসব শুনতে শুনতে অভ্যস্ত। উনি হাতে মেসেজ করতে করতেই বললেন, ওরা তোমার সাথে যা করেছে এটা তোমার কাছে সামান্য হলেও আমার কাছে নয়। তোমার কোনো কষ্টই আমার কাছে সামান্য নয়। ওরা এই অফিসে থাকলে বারবার আমার সামনে ঘুরঘুর করতো, আর তোমার কান্নাজড়িত মুখটা মনে পড়তো, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই ওদের বের করতে হয়েছে আমার। আর কেউ তোমাকে কথা শোনালে তার পাল্টা জবাব দিতে শেখো, নিজের হয়ে লড়তে শেখো। তুমি ঠিক এটা ভাবো, আর 5টা মেয়ের মতো তুমি নও, কারণ যেমনটা তুমি তেমনটা অন্য কেউ নয়। তুমি সবার থেকে আলাদা নূর, তুমি অসাধারণ। বলে আমার মুখের দিকে তাকালো। উনি বসা থেকে উঠে আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, যা হয়েছে ভুলে যাও, এসব কথা মনে রেখে কষ্ট পাওয়া ঠিক না। ওনার কথায় আমার চোখ ছলছল করে উঠলো। আজ মনে হচ্ছে আমার জীবনের লড়াইয়ে আজ আমি একা নই, আমার সাথে আমার স্বামী রয়েছে। আজ সত্যি নিজেকে অসাধারণ কেউ বলে মনে হচ্ছে। এখন আর আমি অন্যের কথা শুনে কষ্ট পাবো না, কারণ আমি জেনে গেছি আমার মাঝেও অসাধারণতা আছে। আমরাও বাকি 5টা মেয়ের মতো বাঁচার অধিকার আছে, কাউকে ভালোবাসার অধিকার আছে। এসব ভাবতে ভাবতে আমি নিজের কেবিনে এলাম। এসে দেখি রিয়া আপু আর নিলয় আমার কেবিনে বসে আছে। আমাকে দেখি রিয়া আপু বলে উঠলো, নূর, যা শুনলাম তা কি সত্যি? স্যার আর তুমি? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কবে, কখন, কিভাবে হলো এসব? রিয়া আপুকে চুপ করে নিলয় বলে উঠলো, এখনো আমি বুঝতে পেরেছি আসলে আমার সাথে এসকে স্যারের শত্রুতাটা কি। তাই তো বলি, স্যারের আমার উপর এত জেলাসি কিসের? আজকে ক্লিয়ার হলাম, জেলাসিটা আসলে তোমাকে নিয়ে। স্যার আমাকে নিজের সতীন মনে করে, তাই আমার উপরে এত অত্যাচার। আহারে বেচারা, আমি একে তো তোমাকে ফ্লার্ট করা হলো না, অন্যদিকে স্যারের টর্চারও সইতে হলো। এ কি বলে ভাগ্য। এবার নিলয়কে চুপ করে আপু বসা থেকে উঠে আমার কাছে এলো। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি খুব ভালো করে জানি ওর ভয়ের কারণ হলো স্যারের একমাত্র ক্রাশ। ও আমার কাছে এসে বলতে লাগলো, নূর, তুমি কিছু মনে করোনি তো? তুমি আমার উপর রেগে নেই তো? আসলে বিশ্বাস করো নূর, আমি সত্যি বলছি, আমি তো সব গালি স্যারের বউকে দিয়েছিলাম। আমি তো আর জানতাম না যে স্যারের বউ আর কেউ না, আমার সামনে বসে থাকা তুমি নিজেই ছিলে। বিশ্বাস করো, আমি তোমাকে ওইভাবে কথাগুলো শোনাতে চাইনি, সত্যি বলছি। ওদের কথা শুনে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। পরিস্থিতি পাল্টানোর জন্য আমি আমার চেয়ারে বসতে বললাম, ওহো, তোমরা এসব কি লাগিয়ে রেখেছো বলো তো? বাদ দাও না এসব কিছু। ওকে ওকে, বাদ দিলাম। এখন এটা বলো, তুমি আমাদের সত্যি নিজের বন্ধু ভাবো তো? নিলয়ের কথায় আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। আমি বললাম, কেন বলো তো?
কারণ আমরা কতদিন ধরে শুনছি তুমি বিবাহিতা, আর এটাও জানি যে স্যারও বিবাহিত, কিন্তু তোমরা দুজনই যে স্বামী স্ত্রী, এই কথা তুমি আমাদেরকে লুকিয়েছো কেন? হ্যাঁ, সেটাই তো। এতদিনে তুমি আমাদের এই বিষয়ে কিছু বলনি কেন? নিলয় এর কথায় রিয়াও সায় দিল। এদের কথায় এবার আমি ভয় পেয়ে গেলাম। কি বলবো ওদের? ওদের তো আর আমি এসব কিছু বলতে পারবো না। তাই পরিস্থিতি সামলানোর জন্য বললাম, আসলে তোমরা তো জানো স্যার কখনই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক চোখে দেখেননি। তাই আমাদের বিয়ের কথাটাও প্রফেশনালি কেউ জানে না। এই কথাটা বলে কেমন হজম হলো বুঝলাম না। তবে যেমনই হোক আপাতত ব্যাপারটা সামাল দিতে পারলেই বাঁচি। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমার কাজ আছে। বলেই নিলয় চলে গেল। নিলয়ের যাওয়ার সাথে সাথেই আপু আমার কাছে এসে বলল, এই নূর, তোমার ঠোঁটে এটা কি? আপুর কথা শুনে আমি তো থ হয়ে যাই। এত কিছুর মাঝে তো মুখ ঢাকতেই ভুলে গেছি আমি। এখন এদের কি বলি আমি? তাই বললাম, আসলে দরজা লেগে কেটে গেছে। কিন্তু আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। আমার তো অন্যরকম কিছু মনে হচ্ছে। বলেই রিয়া আপু আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আর তাই আমি বললাম, অন্যরকম মানে? কি বলছো এসব? তুমি হিজাব দিয়ে এই কাটা দাগটা লুকাতে চাইছো। তার মানে এটা দরজা লেগে কাটেনি, এটা লাভ বাইট, তাই তো? স্যারের দেয়া লাভ বাইট। রিয়াপুর কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। লজ্জায় আমি শেষ। ধুর, কি সব বলছো তোমরা? এমন কিছুই না। আচ্ছা, তাহলে কেমন কিছু শুনি? বলি আপু আমার বাহুতে নিজের বাহুতে ধাক্কা দিল। আর আমি তো পুরাই শেষ। এই, তোমরা এখন এখান থেকে যাও তো, আমার কাজ আছে। তোমাদের এসব কথা শোনার সময় আমার নেই, যাও তো। যাব বাবা, আমরা আবার কি বললাম? অবাক হয়ে বলল রিয়া আপু, তোমরা যাবে এখান থেকে? ওরা হাসতে হাসতে বেরিয়ে গেল আর আমি হাফ ছেড়ে বাঁচলাম। অনেক ধরনের মিশ্র অনুমতি নিয়ে নিজের কাজ করতে লাগলাম। সবার মুখে স্যারের বউ কথাটা শুনতে ভালোই লাগছে আমার। এই এক অন্যরকম অজানা অনুভূতি। অফিস আওয়ার শেষে আমি সবকিছু গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারলাম না কেন উনি এভাবে দাঁড়িয়ে আছেন। হয়তো কোনো কাজ আছে, তাই আমি অন্যদিকে ঘুরে চলে আসবো। তখনই স্যার পাশে এসে থেকে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। নিজেও গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। এই প্রথম আমি কোনো কাজ ছাড়াই স্যারের গাড়িতে উঠলাম। উনি ড্রাইভ করতে করতেই বললেন, আমি তোমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর তুমি অন্যদিকে কোথায় যাচ্ছিলে? আমি তো জানতাম না যে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি তো কখনো কোনো প্রয়োজন ছাড়া আপনার গাড়িতে উঠি না। এখন থেকে উঠবে, আর প্রতিদিন উঠবে, কারণ এখন থেকে প্রতিদিন তুমি আমার সাথেই অফিসে যাওয়া আসা করবে। আমি ওনার কথা শুনে আর কিছু বললাম না, মাথা নিচু করে বসে রইলাম। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে আমার ভিতর। আমার কি হচ্ছে? বাড়ি ফিরতেই আমি নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ অফিসে ঘটে যাওয়া ঘটনাটাই চোখের সামনে ভেসে উঠেছে। ওদের বলা কথাগুলো মনে পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ওরা কি বোঝে না ওদের বলা কথা আমাদের মতো মেয়েদের কতটা কষ্ট দিতে পারে? তারপরও কেন তারা এইভাবে বলে? কি লাভ তাদের আমাদের এইভাবে কথা শুনিয়ে? তখনই মনে পড়লো স্যারের কথাগুলো। সাথে সাথে নিজের চোখের পানি মুছে ফেললাম। কেন কাঁদছি আমি? কাঁদবো না। ওদের কাজ কথা বলা, বলে যাক, তাতে আমার কি? আমিও যে একজনের কাছে অসাধারণ তা তো আজ জানতে পারলাম। অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলো আমার। রাতে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। রাত 10টা বাজে। এই সময়ই উনি ডিনার করতে নিচে আসেন। প্রতিদিন সার্ভেন্ট খেতে দেয়, তবে আজ আমি দেব। ভাবতে ভাবতে ডাইনিং টেবিলে রেডি করছি, তখন একটা সার্ভেন্ট এসে বলল স্যার নাকি উপরে খাবার নিয়ে যেতে বলেছেন। ওপরে কেন? উনি তো নিচে নেমে খান। ওনার শরীর খারাপ করলো না তো আবার? আমি ট্রেতে করে খাবার সাজিয়ে নিয়ে উপরে ওনার রুমে গেলাম। ঘরে ঢুকতেই দেখি কেউ নেই। গেল কোথায় লোকটা?
আমি এদিক ওদিক দেখতে লাগলাম। তখনই আমার সকালে অফিসের কথা মনে পড়ে গেল। আমি সাথে সাথে খাবার টেবিলে রেখে চলে আসবো, ঠিক তখনই উনি দরজা লাগিয়ে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসতে লাগলেন। আমি ভয় থ হয়ে গেছি। এটা কি হলো? উনি দরজা লাগালেন কেন? তখনই উনি বলল, খাবার রেখে কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে খাইয়ে দাও। উনার কথা শুনে আমি টাসকি খেলাম আর বললাম, আমি খাইয়ে দেবো? তা নয় তো এখানে আর কে আছে খাইয়ে দেওয়ার মতো? কিন্তু স্যার, আমি কি? খাইয়ে দিতে বলেছি, চুপচাপ এখানে বসে খাইয়ে দাও। উনি আমার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও আমার পাশে বসলেন। আমি অনেক ইতস্ত বোধ করে পেটে ভাত নিয়ে মেখে ওনার মুখে তুলে দিলাম। আমাকে শুধু খাওয়াচ্ছ, তুমি খাবে না? ওনার কথায় আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম আর বললাম, না স্যার, তার কোনো প্রয়োজন নেই, আমি পরে খেয়ে নেব। তুমি নিজে খাবে নাকি আমি খাইয়ে দেব? না না স্যার, আমি খাচ্ছি বলেই আমি খাবার মুখে পুরে নিলাম। ঠোঁটের কোণে লেগে থাকা খাবার হাত দিয়ে মুছতে যাব, তখনই স্যার আমার হাত আটকে ওনার ঠোঁটে আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। উনি ঠোঁট দিয়ে লেগে থাকা খাবার মুছে নিয়ে আবার সোজা হয়ে বসলেন। আমি চোখ বড় বড় হয়ে গেল। এরকম কিছুর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লজ্জায় আমি মাথা উঠাতে পারছি না। উনি ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বললেন, ওয়াও, আজকে খাবারটা যে এতটা টেস্টি ছিল তা তো আগে জানতাম না। জানলে কত আগেই খেয়ে নিতাম। ওনার কথা শুনে বিষম খেলাম। সাথে সাথে উনি আমায় পানির গ্লাস এগিয়ে দিলেন। উনার হাত থেকে গ্লাস নিয়ে আমি পানি শেষ করে দিলাম। তখনই উনি বললেন, কি হলো, খাইয়ে দেবে নাকি আবারও টেস্টি খাবার খাওয়ানোর ইচ্ছে আছে? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি ওনাকে খাইয়ে দিতে লাগলাম আর ওনার জোড়াজুড়িতে আমাকেও খেতে হলো। খাবার শেষে আমি হাত ধুয়ে প্লেট টেবিলে রেখে যে উঠে যাব, অমনি উনি আমার হাত হ্যাচকে টান মেরেই শুয়ে পড়লেন আর আমি সোজা ওনার বুকের উপর গিয়ে পড়লাম। আমাকে জড়িয়ে ধরে বললেন, কোথায় যাচ্ছ? সব সময় তোমার যাওয়ার এত তাড়া থাকে কেন? না মানে স্যার, আসলে এসব বলে উঠতে গিয়েও পারলাম না। উনি আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন আর বললেন, চুপচাপ এখানে শুয়ে থাকো। এখন থেকে আমার বুকের মাঝে মাথা রেখে ঘুমাবে। কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ো। আমি আর কিছুই বলতে পারলাম না। মুখ থেকে কোনো কথা বেরোলোই না। কারো বুকে যে এতটা শান্তি, এটা আমি আগে জানতাম না। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এই বুকে রয়েছে আর আমি সেই বুকে পরম সুখে ঘুমিয়ে পড়লাম। আজ সকালে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে একসাথেই অফিসের জন্য বেরোলাম। অফিসে কানাডার ডিলটা সাকসেস হওয়ার কারণে কালকে এর জন্য পার্টি থ্রো করেছেন স্যার। সেই পার্টিরই অ্যারেঞ্জমেন্ট করতে করতে অনেক রাত হয়ে গেল। স্যার আমার জন্য অপেক্ষা করছিলেন একসাথে বাড়ি ফিরবো বলে। আমরা সব কাজ গুছিয়ে প্রায় 10:30টার দিকে অফিস থেকে বেরিয়ে পড়লাম। আমি গাড়িতে বসে আছি আর স্যার ড্রাইভ করছেন। কিন্তু এই রাস্তা তো বাড়ির দিকে যায় না, তবে স্যার এদিকে গাড়ি ঘোরালো কেন? তাই আমি বললাম, আরে স্যার, কি করছেন? এদিকে তো বাড়ির রাস্তা নয়, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আপনি রাতকানা হয়ে গেলেন না তো? ভুল রাস্তায় যাচ্ছেন কেন? আমি রাত কানা হয়নি, ওকে? তুমি চুপচাপ বসে থাকো, গেলেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ওনার কথা শুনে আমি চুপ মেরে গেলাম। কিছুক্ষণ পর উনি একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি গাড়ি থেকে নেমে আমার জন্য দরজা খুলে দিলেন। আমি নামতেই উনি আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতর ঢুকলেন। অনেক বড় আলিশান রেস্টুরেন্ট দেখি আমার মুখ হাঁ হয়ে গেল। উনি চেয়ার টেনে দিতে দিতে বললেন, আজ আমরা এখানে ডিনার করব, বসো এখানে। আমি মুচকি হেসে বসে পড়লাম। উনিও আমার সামনেই বসলেন। ওয়েটার এনে উনি খাবার অর্ডার করলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ উনি যা যা অর্ডার করলেন সবটাই আমার পছন্দের খাবার। উনি কি করে জানেন যে আমি এসব খেতে পছন্দ করি?
খাবার এনে আপাতত এসব ভাবনা বন্ধ করে খেতে মনোযোগী হইলাম। খাওয়ার শেষে বিল পে করে আমরা বেরিয়েই আসলাম। ঠিক তখনই হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসে উনির গলা জড়িয়ে ধরলো। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ এসকে, তুমি এখানে কি করছো? ডিনার করতে এসেছি এখানে। ওয়াও, তো চলো একসাথে ডিনার করি। আমিও ডিনারের জন্যই এসেছি। নো থ্যাঙ্কস রাইসা, আমার ডিনার হয়ে গেছে। ও, মুখে ঘন কালো মেঘ জমে গেল মেয়েটার। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাই শুনছিলাম। তখন মেয়েটা আমাকে দেখিয়ে বলে উঠলো, হু ইজ শি এসকে? শি ইজ মাই। বলতে গিয়ে থেমে গেলেন উনি। তারপর কিছু একটা ভেবে আবার বললেন, শি ইজ মিসেস নূর। ওনার কথা শুনে আমি চট করে ওনার দিকে তাকালাম। এটা কি বললেন উনি? কালই তো সবার সামনে আমাকে নিজের বউ বললেন, আর আজ আবার পাল্টে খেয়ে গেলেন। বুঝেছি, সুন্দরী মেয়ে দেখেই মন গলে গেছে, তাই এখন আমাকে বউ থেকে বিয়ে বানাতেও সময় নিলেন না। তবে আমিও কম না, উনি কাল নিজেই বলেছেন আমি যদি নিজের জন্য লড়ি, ওনার কথাই হবে। আজ আমি নিজের অধিকারের জন্য লড়বো, ওনার প্ল্যানের 12টা বাজাবো। ওহ এসকে, তুমি খুব ভালো করেই জানো আমি যার তার সাথে পরিচিত হই না। তখনই আমি এগিয়ে গিয়ে রাইসার গলা জড়িয়ে ধরে বললাম, বাট আমি যার তার সাথে পরিচিত হই মিস রাইসা, আমি মিসেস খান, মিসেস সম্রাট খান। বলেই ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি এসে ওনার দিকে তাকালাম। কিন্তু কি, আমি তো ভেবেছিলাম আমি ওনার প্ল্যান ভেস্তে দিয়েছি, কিন্তু উনি তো আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে যাচ্ছেন। রাইসা এবার অবাক হয়ে বলল, হোয়াট, লাইক সিরিয়াসলি আজকে ও তোমার বউ? আমি শুনেছি তোমার বিয়ে হয়েছে, কিন্তু এরকম একটা মেয়ের সাথে কি যোগ্যতা আছে তোমার বউ হওয়া? না আছে রূপ, না আছে গুণ। আমি মুখে এক ঝলক হাসি রেখে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমার না আছে রূপ, না আছে গুণ, কিন্তু আমার যেটা আছে সেটা আপনাদের মতো সুন্দরীদের কাছেও নেই। ভাগ্য আছে আমার, তাই তো উনার মতো একজনকে নিজের স্বামী হিসেবে পেয়েছি আমি, যেটা আপনার মতো সুন্দরী মেয়েদের নেই। রাইসা আমার কথায় রেগে যায় আর বলে, হে স্টুপিড গার্ল, তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে কথা শোনাচ্ছ? যে নিজের থেকে যেছে কথা শুনতে আসে তাকে একটু একটু কথা শোনাতেই হয়। এসকে, তুমি ওকে কিছু বলছো না কেন? এবার উনি আমার ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, বিকজ শি ইজ মাই ওয়াইফ। ওর যোগ্যতা দেখার যোগ্যতাও তোমার নেই। আর যদি রূপের কথা বলো, তবে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার বউ আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী। আর এই বিষয়ে দ্বিতীয়বার কোনো কথা আমি শুনতে চাই না। বলেই আমার হাত ধরে উনি বেরিয়ে এলেন। ওনার শেষের কথাটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা বড় পাওয়া, আমার কাছেও এটা অমূল্যবান। কিন্তু আমি এই মুহূর্তে ওনার উপর রেগে আছি। উনি প্রথমে কেন আমাকে নিজের স্ত্রী পরিচয় দিলেন না ওই মেয়ের সামনে? আজ তো ওনার সাথে কোনো কথাই বলবো না আমি। গাড়িতে দুজনে চুপচাপ ছিলাম। উনি আমার দিকে দু একবার তাকালেও আমি ওনার দিকে একবারও তাকাইনি, তাকাবো না। গাড়ি বাড়িতে এসে থামতেই আমি গাড়ি থেকে নেমে সোজা রুমে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বেরোলে উনিও ওয়াশরুমে ঢুকেন। আমি চুপচাপ বিছানার উপর গিয়ে এক পাশে ঘুরে শুয়ে পড়লাম। ওয়াশরুমের দরজা খুলে শব্দ হলো, উনি হয়তো বেরিয়ে এসেছেন, তাই আমি চোখ বন্ধ করে ফেলি। উনি এসে আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, নিজেকে আমার বউ বলার অনুভূতিটা কেমন মিসেস খান? ওনার মুখে মিসেস খান কথাটা শুনে মনের মাঝে কি যেন হলো, তবুও নিজেকে শক্ত করে চুপ করে রইলাম। কি হলো, কথা বলছো না যে? আমার উপর রাগ করেছো বুঝি? আমি চুপ। কি হলো মিসেস খান, কিছু বলছো না কেন? এবার আমি লাফিয়ে উঠলাম, রেগে গিয়ে বলতে লাগলাম, কি বলবো? হ্যাঁ কি বলবো? সুন্দরী মেয়ে দেখলেন কিনা আর অমনি নিজের বউকে বিয়ে বানিয়ে ফেলেন। কাল তো মুখ খুব বড় করে বলেছিলেন, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ। আজ কি সুন্দরী মেয়ে দেখি হাওয়া ফুস হয়ে গেল। লুচু কোথাকার, এক নম্বরে লুচু আপনি।
আপনার মতো এমন লুচু টাইপ লোক আমি দূরও দেখিনি। বলি হাতের কাছে বালিশ পেয়ে ওনার দিকে ছুরি মারলাম, অন্যদিকে ঘুরে কাঁদতে লাগলাম। সব ছিল একই রকম, উনিও একই হামের গরু। আমি খামোখা ওনাকে নিয়ে একটু বেশি ভেবেছিলাম। এসবই ভাবছিলাম, ঠিক তখনই উনি আমার হাতে হ্যাচকা টান দিলে আমি বিছানায় শুয়ে পড়ি, আর সাথে সাথে উনি আমার দুপাশে হাত রেখে আমার উপর আচড়া হয়ে উঠলেন। আমার চোখ বড় বড় হয়ে গেল। উনি এক হাতে আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আমি চাইলেই তোমাকে নিজের বউয়ের পরিচয় দিতে পারতাম, কিন্তু আমি যদি তখন তোমাকে নিজের বউ বলতাম, তাহলে কি আর তুমি নিজের থেকে নিজের অধিকার আদায় লড়তে না তো? তা এখন বলো, আমার ভুলটা কি? আমি ওনার কথা শুনে ভাবলাম, সত্যিই তো উনি আমাকে বউ বলেননি বলেই তো আজ আমি নিজের অধিকারের জন্য লড়েছি। এর আগে তো কখনো কারো মুখের উপর কথাই বলতাম না। এবার আমি নিজের বোকামির জন্য মাথা নিচু করে ফেললাম। উনি এক হাতে আমার চিবুকে হাত দিয়ে মাথা উঁচু করিয়ে বললেন, এতক্ষণ যে আমাকে লুচু বলা হচ্ছিল, আমার লুচুগিরি তুমি দেখেছ? তাহলে এখনের শাস্তি তোমাকে কি দেওয়া যায় বলো তো? আমার লুচুগুরি দেখাই তোমাকে। বলেই কাকা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি উনাকে এইভাবে এগিয়ে আসতে দেখি ভয়ে লজ্জায় পুরা শেষ। উনাকে সরিয়ে দিয়ে উঠতে যাব, তখন উনি আমার হাত বিছানায় চেপে ধরে আমার নিজের ঠোঁট চুগুলি নিয়ে নিলেন। উনি আমার ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে পাগলের মতো চুমু খেতে লাগলেন। উনার স্পর্শে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। এক মাতাল করা অনুভূতি, বুকের হার্টবিট বেড়ে গেল। উনি যেন এক ঘোরের মধ্যেই আছেন। ওনার হাত আমার কাপড়ের মাঝে ঢুকাবেন, তখনই আমি ওনার হাত চেপে ধরলাম। উনি আমার হাত চেপে ধরে দেখে থমকে গেলেন। আমার দিকে এক নেশা করা চাহনিতে দেখে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। ওনার এই অবস্থা দেখে আমার খুব কান্না পাচ্ছিল। আমি কি করব? আমি তো এখন একদমই এসবের জন্য প্রস্তুত নই। মনের মাঝে এক ধরনের অস্বস্তি কাজ করে আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আই এম সরি। উনি আমাকে আরো শক্ত করে ধরে বললেন, ইটস ওকে, আমি জানি তুমি এখন প্রস্তুত নাও, তোমার যত সময় লাগে তুমি নাও। আমি ওনার কথা শুনে আর কিছু বললাম না। ওনার বুকে মাথা রেখেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সন্ধেবেলা পার্টির জন্য রেডি হব, কিন্তু আমি পরবো কি এটা ভেবে কাবারের কাপড় এদিক ওদিক করছি। তখনই উনি পেছন থেকে আমায় ডাক দিলেন। আমি ওনার দিকে ঘুরে দেখি ওনার হাতে একটা প্যাকেট। উনি আমার প্যাকেটটা হাতে দিয়ে বললেন, এখানে তোমার যা যা লাগবে সবকিছু আছে, এগুলো পরেই আজ পার্টিতে যাবে। যাও, রেডি হয়ে এসো। আমি ওনার কথা শুনে মুচকি হেসে প্যাকেটটা নিয়ে চেঞ্জিং রুমে চলে এলাম। আমি প্যাকেট খুলে দেখি ওটাতে একটা ব্ল্যাক কালার শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজও রয়েছে। এটা দেখে আমার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠলো, কারণ এটাই ওনার দেওয়া আমাকে প্রথম গিফট। আমি শাড়িটা পরলাম, শাড়ির আঁচল ছেড়ে দিয়েছি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক, কানে স্টোনের ঝুমকা, গলায় সিম্পল নেকলেস আর চোখে কাজল। আমার চোখে কাজল দিতে অনেক ভালো লাগে। কখনো কখনো তো আমি নিজেই আমার এই চোখেরই ক্রাশ খেয়ে যাই। চুলগুলো খোপা করে নিলাম, হাতে কালো রঙের কাচের চুড়ি, এসব কিছু এই প্যাকেটেই ছিল। আমি রেডি হয়ে বের হয়ে দেখি উনি ব্ল্যাক কালার শার্ট আর প্যান্ট পরেছেন। শার্টটা উনার গায়ের সাথে ফিট হওয়ার কারণে উনার বডি স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম আমার ফেভারিট রবিন রেজ এর মতো। চুলগুলো সুন্দর করে ব্রাশ করেছেন। আজ তো উনাকে নজরে নজরে রাখতে হবে যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। আমাকে বেরোতে দেখি উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। ওনার তাকিয়ে থাকার কোনো কারণ খুঁজে পেলাম না আমি, কিন্তু ওনাকে এভাবে তাকিয়ে থাকাতে দেখে আমার খুব লজ্জা লাগছে। লজ্জায় মাথা নিচু করে রইলাম। উনি আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নেশা ভরা চোখে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ধীরে ধীরে আমার কাছে এসে যাওয়াতে আমি পিছাতে লাগলাম। তখনই উনি আমার কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশে নিলেন।
এইভাবে ওনার কাছে এসে ওনার ঘোর লাগা চোখে দেখে আমার হার্ট বিট আমি কিছুক্ষণের জন্য মিস করলাম। উনি আমার কাছে এসে আমার এক গালি চুমু দিয়ে ওনার দাড়িগুলো দিয়ে আমার গাল ঘষে দিলেন। ওনার দাড়ির খোঁচায় আমি একটু নড়ে উঠলাম। উনি আমার কোমর আরো শক্ত করে ধরে আমার গলার কাছে মুখ নিয়ে গিয়ে গলায় একটা কামড় বসালো। ব্যাটে আহ বলে উঠলাম। উনি ওনার এক হাত আমার পিছনে নিয়ে আমার খোপার ক্লিপ খুলে দিলেন। আমার চুল সহ এলোমেলো হয়ে পুরো পিঠে ছড়িয়ে পড়লো। এই যা, এটা করলেন উনি। কত কষ্ট করে খবরটা পেয়েছিলাম, এখন কিভাবে কি করব? উনি কোনো কথা ছাড়াই আমার চুলের কিছু অংশ সামনে এনে কোমরের দাগ ঢেকে দিয়ে বললেন, এবার লাগছে তোমাকে পারফেক্ট মিসেস সম্রাট খান। আমি ওনার কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার ইচ্ছে হচ্ছিল। এবার তাহলে যাওয়া যাক মিসেস খান। বলে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি ওনার হাতে হাত রেখে বেরিয়ে পড়লাম। যাচ্ছি তো পার্টির জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ওনার হাত ধরে কোনো এক স্বর্গ বলতে যাচ্ছি। পার্টিতে পৌঁছে আমি পার্টির অ্যারেঞ্জমেন্টে মনোযোগী হলাম, আর উনি সব গেস্টদের ওয়েলকাম করতে লাগলেন। কিছুক্ষণ পর আমি এদিক ওদিক সব দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই পার্টিতে খুব এনজয় করছে। হঠাৎই আমি শুনতে পেলাম একটা মেয়ের কণ্ঠ। Hey SK, you are looking so hot and handsome. কথাটা শুনে আমি পিছনে তাকালাম। স্যার ডেস্কের সামনে চেয়ারে বসে ড্রিঙ্কস করছেন, আর একটা মেয়ে স্যারের সামনে গিয়ে ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে কথাটা বলল। আই লাইক অলসো। স্যার বাঁকা হেসে বললেন, তোমার এই অ্যাটিটিউডেই তো সব মেয়ে ফিদা হয়, যার মধ্যে আমিও একজন। ওনাদের এই কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি আবার ঘুরে দাঁড়ালাম। ওদের প্রত্যেকটা কথাই আমি শুনতে পাচ্ছি। কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল আমি যাই আর স্যারের প্রত্যেকটা চুল হাতে তুলে নিয়ে আসি। তখনই আমার কানে এলো মেয়েটা বলছে, এসকে, আমি কতবার তোমার সাথে রুম ডেটে যেতে চেয়েছি, কিন্তু তুমি রাজি হচ্ছ না। তুমি চাইলে আমরা আজই রুম ডেটে যেতে পারি। এই কথা শোনার সাথে সাথেই আমি ওনার দিকে তাকালাম। মেয়েটা স্যারের গা ঘেঁষে দাঁড়িয়ে ওনার বুকে এক হাতে স্লাইড করতে করতে কথাগুলো বলছে, আর উনি আমার দিকে তাকিয়ে একই রকম ভাবে হেসে যাচ্ছেন। আমার চোখ থেকে অজান্তেই টপ করে এক ফোঁটা জল বেরিয়ে এলো। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। যার পেছনে এত সুন্দর সুন্দর স্মার্ট আধুনিক মেয়েরা পাগল, তার জন্য আমি তো কিছুই না। সত্যি কি আমার কোনো যোগ্যতা আছে ওনার বউ হবার? আমি চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে চলে আসছিলাম। তখনই মাইকে কারো অ্যানাউন্সমেন্ট শুনে থমকে গেলাম। পিছনে ফিরে তাকালাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পার্টি। আশা করি আপনারা পার্টিতে খুব ভালোই এনজয় করেছেন। সবাই ওনার কথায় সায় দিলেন। গুড। সো যে জন্য এই অ্যানাউন্সমেন্ট, আপনারা সবাই জানেন আমি গ্রেটেস্ট সম্রাট খান বিবাহিত, কিন্তু আমার স্ত্রীকে আজ পর্যন্ত অনেকেই দেখেননি। তাই আমি আজ সবার সামনে আমার স্ত্রীকে প্রপোজ করতে চাই। ওনার কথায় সবাই ও বলে চেঁচিয়ে উঠলো। সবাই ওনাকে চেয়ার আপ করতে লাগলো, আর উনি ধীরে ধীরে আমার সামনে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, নূর, আর ইউ লাইক টু ডান্স উইথ মি? আমি ওনার কথা শুনে হা হয়ে গেলাম। আর শুধু আমি না, পার্টিতে থাকা প্রত্যেকে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। হয়তো কেউ স্যারের সাথে আমাকে এক্সপেক্ট করেননি। আমি অবাক হয়ে ওনার দিকেই তাকিয়ে আছি। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। উনি যে এমন কিছু বলবেন আমার ধারণারও বাইরে ছিল। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি মাইকটা একদিকে ছুঁড়ে দিয়ে এক হাতে আমার এক হাত ধরে টান দিতেই আমি ওনার গিয়ে বুকে গিয়ে পড়লাম। সাথে সাথে গান বেজে উঠল, মেরে হাত মে তেরা হাত হো, সারি জন্নতে মেরে সাথ হো, তুঝ পাস হো फिर क्या चाहा, तेरे साथ मैं हो जाऊं फना। আমি মোটা হলেও
নাচটা আমি খুব ভালোই পারি। গ্রামের যে কোনো অনুষ্ঠানে সবাই আমার কাছেই নাচ শিখতে আসতো, কিন্তু এখানে আমি পুরাই কাঠপুতুল হয়ে গেছি। উনি আমাকে নিয়ে যা যা মুভ করছেন আমি কাঠপুতুলের মতো ওনার দিকে তাকিয়ে তাই করে যাচ্ছি। নাচ করার সময় উনি আমার এতটা কাছে আসেন যে ওনার গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। এক সময় উনি আমার গলার চুল সরিয়ে কামড় দেওয়া জায়গায় আলতো ঠোঁট ছুঁয়ে দিলেন। ওনার ঠোঁটের স্পর্শে আমি কেঁপে উঠি। এইভাবে সবার সামনে ওনার এতটা কাছে আসাতে আমি কিছুটা আনইজি ফিল করছিলাম। তারপরও মনের মাঝে একটা ভালো লাগা কাজ করছিল। গান শেষ হলে উনি টেনে আমাকে নিজের বুকে শক্ত করে চেপে ধরেন। সবার করতালিতে স্তব্ধতা ভেঙে গেল। উনি আমায় এখনো ছাড়ছেন না। মনে হয় ছেড়ে দিলে আমি কোথাও চলে যাব। সবার সামনে এভাবে জড়িয়ে ধরায় আমি অস্বস্তি হচ্ছিল, তাই অনেক কষ্টে ওনাকে বললাম, স্যার প্লিজ ছাড়ুন, সবাই দেখছে। তাতে আমি কি করব? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? স্যার প্লিজ ছাড়ুন, আমার আনইজি লাগছে। এবার উনি আমাকে ছেড়ে দিলেন। সবাইকে পার্টি এনজয় করতে বলে চলে গেলেন। সবাই কাপল ডান্স করতে লাগলো। আমি একপাশে দাঁড়িয়ে তা দেখতে লাগলাম। তখনই আমার পাশে নিলয় এসে দাঁড়ালো। নূর, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আর তোমাকেও। ওর দিকে তাকিয়ে মুচকি এসে বললাম। তো স্যারের সাথে রোমান্স তো ভালোই চলছে। নিলয়ের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ পর বললাম, আচ্ছা নিলয়, আমার কি সত্যি কোনো যোগ্যতা আছে ওনার এত ভালোবাসা পাওয়ার? যোগ্যতার কথা তো আমি জানি না নূর, তবে এটা জানি যে তোমার মতো আর কেউই হয় না, তুমি অন্যরকম। কথাটা শুনে আমি নিলয়ের দিকে তাকালাম। ও এক অন্য চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। এই চাহনি আমি আগে কখনো দেখিনি। এই চাহনির কোনো মানে আমি খুঁজে পেলাম না। নিলয় খানিকের মধ্যে নিজেকে স্বাভাবিক করে বলল, তবে হ্যাঁ, যদি স্যার কখনো তোমাকে ছেড়ে দেয় তখন তুমি আমার কাছে আসতেই পারো। তুমি তো জানোই তোমার জন্য আমার মনের দরজা 24 ঘন্টা খোলা। বলেই হাসতে লাগলো। নিলয়, তুমি মজা বন্ধ করবে? মুচকি এসে বললাম। যা বাবা, সিরিয়াস কিছু বললেও তোমার কাছে মজাই কেন মনে হয় বলবে? আমি এবার নিলয়ের দিকে তাকাতে দেখি স্যার পিছনে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন। দেখেই মনে হচ্ছে রেগে আছেন। ওনাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমাকে এইভাবে দেখতে দেখে নিলয়ের পিছনে তাকালো। স্যার আমাদের এইভাবে দেখতে দেখে ওখান থেকে গজগজ করতে করতে চলে গেলেন। কি হলো, স্যার কি আমার কথা শুনে অন্য কিছু মাইন্ড করলেন না তো? আমার জন্য কি তোমার কোনো ক্ষতি হলো না তো? নিলয় আমার দিকে তাকিয়ে বলল। আমি ওর দিকে একবার তাকাতেই স্যারের পিছু পিছু যেতে লাগলাম। স্যার একটা নির্জন জায়গায় গিয়ে এক হাতে সিগারেট নিয়ে অন্য হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম। স্যার, আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি যেটা ভাবছেন নিলয় মোটেও সেভাবে বলতে চাইনি। ও তো মজা। আর বলতে পারলাম না। উনি আমার এক হাত টান দিয়ে সামনে এনে দেয়ালের সাথে মিশিয়ে ধরলেন। ওনার সিগারেট থাকা হাত দিয়ে আমার পাশের দেয়ালে জোরে প্যাঁচ মেরে বললেন, আমার থেকে মুক্তি চাও? আমার থেকে মুক্ত হয়ে ওই নিলয়ের কাছে যেতে চাও? তো যাও না, আটকে কে রেখেছে? তুমি ঠিক আছো, তুমি তোমার মতো জীবন কাটাচ্ছ। আমি খামোখা আমার লাইফ আটকে রেখেছি। অনেক হয়েছে। এতদিন তুমি তোমার মতো চলেছ, এখন আমি আমার মতো চলবো। আর মুক্তি চাও তো সেটাও পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। স্যার আমার কথাটা তো। সেটা তোমার কথা শোনার কোনো ইন্টারেস্ট আমার নেই। জাস্ট গো টু হাইল। বলে উনি চলে গেলেন। আমিও ওনার পিছু পিছু যেতে লাগলাম। স্যার, স্যার আমার কথাটা শুনুন। উনি আমার কোনো কথা না শুনে অফিস থেকে বেরিয়ে গেলেন। আমি তাড়াতাড়ি বাড়ির গেস্টদের অনু রিয়াদের সামলাতে বলে ওখান থেকে চলে এলাম। উনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। আমি ট্যাক্সি ভাড়া করে নিলাম। উনি বাড়ি পৌঁছাতেই নিজের রুমে গিয়ে নিজের দরজা লাগিয়ে দিলেন। ঘরের মধ্যে ভাঙচুর করছেন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু ডাকতে সাহস পাচ্ছি না। ভাবলাম রাগ ঠান্ডা হলেই কথা বলবো, তাই আমি অন্য রুমে চলে গেলাম।
কিন্তু আমি কিভাবে জানবো যে এই একটা ভুলই আমাদের সম্পর্কে আরো দূরত্ব বাড়িয়ে দেবে, আবারও আগের মতো হয়ে যাবে আমাদের সম্পর্ক। পরের দিন থেকেই উনি আমার সাথে কথা বলাই বন্ধ করে দেন। আমি কথা বলতে গেলে সোজা অপমান করে তাড়িয়ে দেন। লেট নাইট পার্টি, মেয়েদের সাথে মেলামেশা করা আর কাজের মাঝেই এতটা ডুবে থাকেন যে আমার দিকে তাকানোর কোনো সময়ই ছিল না ওনার। এইভাবেই কতগুলো দিন কেটে গেল। এইভাবে আর কতদিনই বা চলবে এইভাবে আমাদের সম্পর্কটা? উনি আমার কোনো কথা শুনতে রাজি না, আর উনার এইভাবে মেয়েদের সাথে মেশাটাও আমি সহ্য করতে পারছি না। কি করব আমি? এই সবই আমাদের নিজেদের কেবিনে বসে ভাবছিলাম। তখনই রাইসা আমার কেবিনে ঢুকেই ছেড়ে বসে পড়লো। ওকে দেখে কিছুটা বিরক্ত হলেও শান্তভাবে বললাম, রাইসা, আপনি এখানে কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, প্রয়োজন আছে বলেই তো এসেছি, না হলে তোমার মতো মেয়ের সাথে কে দেখা করতে আসবে? তা বলুন, কি প্রয়োজন? তুমি সোমকে মুক্তি দিচ্ছ না কেন? মানে? আর কতদিন পড়ে থাকবে ওর পায়ের নিচে? তোমার মধ্যে কোনো সেমনেস বলতে কিছু আছে কি নেই? তুমি এতদিনে বুঝতে পারোনি যে তুমি এসকে যোগ্য নও? তুমি সম্রাট খানের শব্দটার উচ্চারণেরও কোনো যোগ্যতা রাখো না। তুমি এটা বুঝো না, নাকি বুঝেও শুধু টাকার লোভে ওর ঘাড়ে ঝুলে আছো? শোনো, এসকে লাইফ থেকে চলে যাও। ওরা এখন মেয়ের নেশা ধরেছে, বুঝেছো? সেজন্যই তো এখন আমার সাথে টাইম স্পেন্ড করাতেও ও বেশি পছন্দ করে। আমি সোমকে অনেক সুখে রাখবো, অন্তত তোমার থেকে তো বেটারই। সো ব্যাগ গোছাও আর এসকে লাইফ থেকে গেট লস্ট হও। বলেই চলে যাচ্ছিল, কিন্তু যেতে নিয়েও আবার ফিরে এসে বলতে লাগলো, আর হ্যাঁ, এখন আমি কোথায় যাচ্ছি জানো? তোমার ফিউচার এক্স হাজবেন্ডের সাথে লং ড্রাইভে। অনেক ফান হবে, কি বলো? বলেই হাসতে হাসতে ও চলে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি হলো? এটা কি বলে গেল? না না, এটা কিছুতেই হতে পারে না। অনেক হয়েছে, অনেক, ঠিক আছে, চুপ। আর না, এইবার তো এর একটা শেষ করেই ছাড়বো। আজ আমি আমার অধিকার নিয়ে ছাড়বো, আর ওনাকে একটু টাইটও দিয়ে দেবো। এসব ভেবে রেগে মেগে নিজের কেবিন থেকে বেরিয়ে সোজা ওনার কেবিনের দিকে ছুটলাম। নক না করে ভিতরে ঢুকে পড়লাম। দেখি উনি কেবিনের পিছনের দিকে থাই গ্লাস ফিট করে চলন্ত শহর দেখতে ব্যস্ত, আর রাইসা উনি গলায় ঝুলে আছে বাদরের মতো। আমাকে এভাবে কেবিনে ঢুকতে দেখে রাইসা বলে উঠল, হে স্টুপিড গার্ল, কমন সেন্স বলতে কি কিছু নেই তোমার? কারো কেবিনে আসতে হলে যে নক করে আসতে হয় জানো না তুমি? আমি রাইসার কথা সম্পূর্ণ না শোনার ভান করে সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে কি মনে করেন কি আপনি? হ্যাঁ, এত কিসের রাগ, এত কিসের জেদ আপনার? সেদিন কি না কি শুনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, আর আজ পর্যন্ত অপমান ছাড়া আর কোনো কথাই বলেননি। কি ভাবেন আপনি নিজেকে? হতে পারেন আপনি দ্য গ্রেটেস্ট সম্রাট খান, তবে সেটা দুনিয়ার জন্য, আর আমার জন্য আপনি আমার স্বামী, আর আমি আপনার স্ত্রী। আপনার ঘরে বউ থাকতে আপনি এসব মেয়ের সাথে কি করে ঢলাঢলি করতে পারেন? আমার বুঝি কষ্ট হয় না? নাকি আমি মানুষ না যে আমার কষ্ট হতে নেই? এক নাগারে সব কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম। উনি আমার দিকে শান্তভাবে তাকিয়ে আছেন। আমার দিকে তাকিয়ে উনি বললেন, রাইসা, তুমি বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। হোয়াট? বাট ওয়াই বেবি? সেই কৈফিয়ত তোমাকে দেওয়ার প্রয়োজন বোধ করি না। এবার রাইসা চোখ মুখ খিচিয়ে আমার দিকে তাকিয়ে তরতর করতে করতে চলে গেল। এবার উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ, তো তুমি কিছু বলছিলে? উনাকে এভাবে এগিয়ে আসতে দেখে আমার রাগ ফুঁস হয়ে গেল। ভয়ে আমি পিছোতে লাগলাম। কি হলো বলো? আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। আমি পিছাতে পিছাতে কাঁচের গ্লাসের সাথে লেগে গেলাম, আর উনি আমার কাছে এসে আমার এক পাশে কাঁচের উপর হাত রেখে বলল, কি হলো বলো? আমি আমতা আমতা করে বললাম, স্যার, আপনার ওই রাইসের সাথে মেলামেশা আমার একদম সহ্য হয় না।
উনি আমার কথা শুনে আমার আরো কাছে এসে বললেন, কেন সহ্য হয় না? আমি রাইসার সাথে মেলামেশা করলে তোমার প্রবলেম কি? তুমি তো কখনো আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করনি, তাহলে কেন সহ্য হচ্ছে না তোমার? উনি আমার আরো কাছে আসতে নিলে আমি চোখ বন্ধ করে দিই। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, ভালোবাসো আমায়? আমি উনার কথা শুনে চট করে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে তাকিয়ে আবার বললেন, কি হলো বলো, ভালোবাসো আমায়? আমি ওনার চোখের দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেলাম। ওই চোখে না বলা অনেক কথাই ভাসছিল। ওই চোখে আমি মাতল হয়ে কত কিছু ভুলে কিছু বলতে যাব, তখনই রাইসা কেবিনের ভিতর ঢুকে পড়ে। আজকে আর কতক্ষণ এই মেয়েটার সাথে কথা বলবে? আমাদের লেট হয়ে যাচ্ছে তো। বলি আমাদের ওইভাবে দেখে থ মেরে গেল রাইসা। আমার রাইসাকে দেখে যতটা না রাগ হচ্ছে তার থেকে বেশি লজ্জা পেলাম উনি আমার এতটা কাছে থাকায়। কিন্তু উনি এখনো যেভাবে আছেন সেভাবেই দাঁড়িয়ে আছেন, একটু নড়লেনও না। এইভাবে থাকি আমার দিকে তাকিয়ে বললেন, রাইসা, কারো কেবিনে আসতে হলে যে নক করে আসতে হয়, এই কমন সেন্সটা কি তোমার নেই? আজকে গেট লস। হোয়াট? আজকে আই সেড গেট লস। এবার রাইসা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। স্যার আবার আমাকে শান্ত কণ্ঠে বললেন, কিছু বলছিলে তুমি? রাইসাকে দেখে আমার মেজাজ খিটখিটে হয়ে গেল, তাই রকচটা হয়ে বলে ফেললাম, আমার কাছে জানতে এসেছেন কেন? আগে নিজের মনের কথাটা প্রকাশ করুন, তারপর না হয় আমার কাছে জানতে আসবেন। বলেই ওনাকে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে এলাম। একবারের জন্যও ফিরে তাকালাম না। নিজের কেবিনে এসেই ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। আমার কত সাহস, আজ আমি ওনার মুখের উপর কথা বলেছি। বাবা প্রাণ উড়ে কোথায় পালিয়েছিল কে জানে। আমি এসব ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মন দিলাম। আজ কাজের চাপ থাকায় রাত 8টায় অফিস থেকে বেরিয়েছি। স্যার অনেক আগেই চলে গেছেন, আর যাওয়ার আগে এতগুলো কাজ হাতে ধরিয়ে গেছেন। এগুলো শেষ করতেই রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখি পুরো বাড়ি অন্ধকার। এ কি, পুরো বাড়ি অন্ধকার কেন? স্যার বাড়িতে নেই। আর স্যার যদিও বাড়িতে না থেকে তবুও সার্ভেন্টরা তো আছে, তাহলে বাড়ি অন্ধকার কেন? আমি সার্ভেন্টদের ডাকলাম, কিন্তু কোনো সাড়ার শব্দ নেই। গেল কই সবাই? আমি ধীরে ধীরে উপরে উঠে এলাম। নিজের রুমে ঢুকতে গিয়ে দেখি রুম লক করা, কিন্তু আমি তো রুম লক করে কোথাও যাই না। আমার কাছে তো চাবিও নেই যে খুলবো। আমি ধীরে ধীরে স্যারের রুমের দিকে গেলাম। স্যারের রুম থেকে হালকা আলো আসছে। আমি আস্তে আস্তে দরজা খুলে যা দেখলাম তাতে আমার পুরো মুখ হা হয়ে গেল। রুম এত সুন্দর করে ডেকোরেট করা যে শুধু দেখে যেতে ইচ্ছা করছে। আমি রুমের ভেতর ঢুকে এদিক ওদিক দেখতে রাখলাম। পুরো রুম গোলাপ ফুল আর রেড কালারে লাইটিং দিয়ে ডেকোরেট করা। রুমের চারদিকে ক্যান্ডেল জ্বালানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে হার্ট শেপ আঁকা। সবকিছু দেখে আমি শুধু অবাকই হচ্ছি। আমি বেডের দিকে এগিয়ে গেলে একটা প্যাকেট দেখতে পাই। প্যাকেটের উপর লেখা জাস্ট ফর ইউ। ওটা দেখে আমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলো। আমি প্যাকেটটা খুলে দেখি রেড কালার শাড়ি আর ম্যাচিং ব্লাউজ, তার সাথে কসমেটিক্সও রয়েছে। আর একটা চিরকুট যেটাতে লেখা তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি প্যাকেট হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কি হচ্ছে এসব? স্যার কি করতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না, তবে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। আমি শাড়িটা পরে নিলাম। মুখে হালকা মেকআপ, মিষ্টি কালার লিপস্টিক, চোখে কাজল, কানের ঝুমকো, গলায় সিম্পল নেকলেস আর হাতে লাল চুড়ি। চুলগুলি বাদতে কেউ বাঁধলাম না, কারণ স্যার আমার খোলা চুলই পছন্দ করেন। আমি রেডি হয়ে বেরিয়ে যা দেখলাম তাতে আমার আরো অবাক হওয়ার পালা। পুরো রুমে হাজারো লাল হার্ট শেপ বেলুন ছড়ানো। বেলুনের মেঝে পুরোপুরি ভরে গেছে। আমি একটা বেলুন হাতে নিয়ে দেখি বেলুনের গায়ে লেখা আই লাভ ইউ নূর। এটা দেখি মনের ভেতর ঠিক করে উঠলো, কিন্তু স্যার কোথায়? স্যারকে দেখতে পাচ্ছি না কেন? আমি এগিয়ে এসে স্যারকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। পেছনে তাকাতেই আমি হা হয়ে গেলাম। স্যার দাঁড়িয়ে আছেন ব্ল্যাক কালার শার্ট আর প্যান্ট পরে। ব্ল্যাক কালার যে আমার প্রিয় রং,
তার ওপর ওনাকে দেখতে কি সুন্দর লাগছে তা বলে বোঝানোর মতো না। ওনাকে দেখে চোখ সরাতে পারছে না, বারবার ওনার দিকেই চোখ চলে যাচ্ছে। উনি আমাকে এভাবে তাকাতে দেখে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনাকে এগিয়ে আসতে দেখে আমার হুঁশ এলো, ভয়ে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার ইচ্ছে হলো। উনি এগিয়ে আমার কাছে এসে যাওয়াতে আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে কাবাডির সাথে লেগে গেলাম। এখন কি করি, কই যাই? উনি আমার কাছে এসে আমার এক পাশে কাবাডি হাত রেখে বললেন, তুমি আমার মনের ইচ্ছে জানতে চেয়েছিলে না? আমার মনের ইচ্ছে কি শুনবে? আমি মাথা নিচু করে চুপ করে আছি। ওনার প্রতিটা কথা আমার হার্টবিট বেড়ে চলেছে। উনি আমার আরো কাছে এসে বললেন, বাবা হতে চাই আমি। ওনার কথা শুনে আমি চট করে ওনার দিকে তাকালাম। উনি আবার বললেন, আমি আমার একটা ফ্যামিলি চাই, যেখানে আমি, তুমি আর তোমার মতো একটা গুলুমুলু বেবি থাকবে। আমাদের বেবি, যে তার ছোট ছোট পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়াবে, আর আমি তার পিছু পিছু ঘুরবো। করবে আমার এই ইচ্ছেটা পূরণ? আমি ওনার কথায় অবাক হয়ে শুনছি। ওনার চোখে এক মায়া লুকিয়ে আছে, যেটা আমাকে বারবার মোহিত করে। হালকা বাদামি এই চোখগুলো যেন বারবার বলছে আমাকে, তুই শুধু আমার। আমার যে এই চোখকে ফিরে দেওয়ার সাধ্য নেই। ওনার কথায় আমি কথা বলাই ভুলে গেছি, শুধু ওনাকে দেখার ইচ্ছে হচ্ছে, মন ভরে দেখার ইচ্ছে হচ্ছে। উনি আমার ঠোঁটের একদম কাছে ঠোঁট এনে বললেন, কি হলো, কিছু বলছো না যে? করবে না আমার এই ইচ্ছেটা পূরণ? আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তে একটু উঁচু হয়ে আলতো ভাবে ওনার ঠোঁট ছুঁয়ে দিলাম। আমার ঠোঁটের স্পর্শ পেয়ে উনি এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে আমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো আমার ঠোঁটে, গলায়, ঘাড়ে আদরে আদরে ভরে দিতে লাগলো। ওনার উষ্ণ স্পর্শে আমার সব এলোমেলো হয়ে গেল। ওনার প্রত্যেকটা স্পর্শ আমাকে শিহরিত করছিল। এমন সময় উনি আমাকে অবাক করে দিয়ে আমাকে কোলে তুলে নিলেন। আমি ভয়ে ওনার কলার খামচে ধরে বলতে লাগলাম, আরে আরে, কি করছেন, পড়ে যাবো তো। উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, তোমার হাজবেন্ড অত দুর্বল নয়, নিজের স্ত্রীর ভার ওঠানোর ক্ষমতা আমার আছে। আর তুমি তো ভারী নও, শুধু শুধু গুলুমুলু হয়েছ। আমি ওনার কথা শুনে লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। উনি আমাকে বেলকনিতে নিয়ে গিয়ে বেতের সোফায় বসালো। দেখলাম ওখানে টেবিলে খাবার সার্ভ করা। স্যার আমার পাশে বসে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার মাথাটা নিজের বুকে ঠেকিয়ে নিল আর বলল, তুমি খুব চাঁদ দেখতে পছন্দ করো, তাই না? আজ দুজনে একসাথে বসে চাঁদ দেখবো। ওনার এই কথায় আমি অবাক হয়ে ওনার দিকে মুখ ঘুরে তাকালাম। উনি কি করে জানলেন আমি চাঁদ দেখতে পছন্দ করি? উনি আমার দিকে না তাকিয়ে চাঁদ দেখতে দেখতে বলল, জানানোর প্রথম যখন আমি তোমায় গ্রামের বাড়ি দেখেছিলাম, তখন আমি কিছুটা অবাক হয়েছিলাম। পরে যখন জানলাম তোমার সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে, তখন আমার খুব রাগ হয়েছিল। কিন্তু আমি কখনো বাবার বিরুদ্ধে যেতে চাইনি। তাই সেদিন তোমাকে নিচের থেকে ফোন করে ডাকলাম আর ক্যাফেতে নিয়ে গিয়ে তোমাকে সব বললাম। ভেবেছিলাম গরিব গ্রামের মেয়ে, তোমাদের জন্য টাকায় সবকিছু, আর আমার সাথে বিয়ে হলো যে এসবের কিছুর অভাব তোমার থাকবে না, তা তুমি খুব ভালো করেই জানো। আর আমি সম্রাট খানকে কেউ রিজেক্ট করবে এমন কেউ এখনো জন্মইনি। কিন্তু তুমি আমার সব ভাবনাকে মেরে ফেলে তোমার বাবাকে ফোন করে বিয়ে ভাঙার কথা বললে, যেটা আমি তোমার ব্যাগ দিতে এসে শুনতে পাই। তখন আমি অনেক আশ্চর্য হই যে আমাকেও কেউ রিজেক্ট করতে পারে। তখনই তোমার উপর একটা ভালো লাগা কাজ করছিল। সেই ভালো লাগা নিয়েই আমাদের বিয়েও হয়ে গেল। আমরা আলাদা থাকতাম ঠিকই, কিন্তু অফিসে যখন তোমাকে দেখতাম, তুমি পার্সোনাল লাইফের কথা ভুলে আমার সামনেই অফিসের সব কাজ করছিলে, কিন্তু তাতে তোমার কোনো ভ্রুক্ষেপ ছিল না।
তোমার এই স্বভাবেই আমি আরো মুগ্ধ হই। পরে বাবার কথাতে তোমাকে নিজের পিয়ে বানালাম। যদিও এর জন্য তোমাকে অনেক স্টেপ দিতে হয়েছে, তবুও আমি কেন যেন মন প্রাণ দিয়ে চেয়েছিলাম তুমি আমার বিয়ে হও। আর এই হলো, তুমি আমার বিয়ে হলে সব সময় আমার আশেপাশে থাকতে। এভাবে কখন যেন তুমি আমার অভ্যাসে পরিণত হলে। তোমার হাতের কফি না খেলে আমার দিন ভালো যেত না। তুমি আমার কেবিন না গোছালে আমার সবকিছু অগোছালো লাগতো। তোমার উপর রাগ না করলে মনে হতো দিনটাও বৃথা। তোমার ভয়ার্থ মুখটা দেখতে আমার খুব ভালো লাগতো। আমি সব সময় তোমাকে আমার আশেপাশে দেখতে চাইতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই সিসি ফুটেজে সব সময় তোমাকে দেখতাম, আর তোমার কেবিনে ভয়েস রেকর্ডার লাগিয়ে রেখেছিলাম, যেন তোমার বলা প্রত্যেকটা কথা আমি শুনতে পাই। যখন তোমাকে ওই নিলয়ের সাথে দেখতাম, প্রচন্ড রাগ হতো আমার। ইচ্ছে হতো ওর সামনে থেকে তোমার হাত ধরে নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো পারতাম না। তাই কাজের বাহানায় তোমাদের আলাদাই রাখতে চেয়েছি। নিলয়কে তোমার সাথে দেখলে আমার কেন রাগ হতো আমি তখনও জানতাম না, কিন্তু যেদিন আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। প্রায় মনে হচ্ছিল আমার সব থেকে মূল্যবান জিনিসটাই হারিয়ে গেছে, যাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না। পরে যখন তোমাকে অফিসে ঘুমিয়ে থাকতে দেখেছিলাম, আমার মনে হলো আমার দেহে প্রাণ ফিরে এসেছে। তখন আমি রিয়েলাইজ করি যে আমি তোমাকে ভালোবাসি। যখন তোমার রুমে খাবার দিতে এলাম, তখন তুমি কারোর সাথে কথা বলছিলে। আমি নিশ্চিত ছিলাম ওটা নিলয় ছিল। আমি রেগে যাই আর তোমার সাথে মিসবিহেভ করি। তবে আমি তখনই ফোন করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, এটা আমি তোমাকে বোঝাবো। সেদিন পার্টিতেও আমি জানি নিলয়ের বলার মানে অন্য হলেও তুমি কথাটাকে অন্যভাবে নিয়েছো, তাই তোমার উপর রাগ করার কোনো মানেই হয় না। তবুও তোমার উপর রাগ দেখিয়েছিলাম আমি আজকের এই দিনটার জন্য। আজ জানতে পারলাম তুমিও আমায় ভালোবাসো। উনি আমায় আরো শক্ত করে ধরে বললেন, কখনো নিজের থেকে আলাদা করবো না তোমায়। এই বুকে তুমি ছাড়া অন্য কারো জায়গাও হবে না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কতটা ভালোবাসি আমায় এই মানুষটা। আমায় এইভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। আমি ওনার স্পর্শ অনুভব করছি আর ভাবছি, আপনি ঠিকই বলেছিলেন, আমি এই সম্পর্কের জন্য কিছুই করিনি, তবে কিছু না করেও অনেক কিছুই করেছি। যেমন বাবাকে বলে আপনার পিএ এর পজিশনটা আমি নিয়েছি, আপনার আগে পিছে ঘুরে নিজেকে আপনার অভ্যেসে পরিণত করেছি। আমি জানি আপনি নিলয়ের সাথে আমাকে সহ্য করতে পারেন না, তাই তো বেশি করে নিলয়ের সাথে মিশতাম। কি করব বলুন, বাংলার গ্রামের মেয়ের আছে স্বামীর অধিকার ছাড়তে নারাজ, তবে আমি কিভাবে আমার অধিকার ছাড়তাম? আজ অনেকদিন পর ডায়েরি লিখতে বসলাম। এতদিন ওনার ভালোবাসার মাঝে এতটা ডুবেছিলাম যে ডায়েরি লেখার কথা মনেই আসেনি, তবে আজ খুব ইচ্ছে হচ্ছে ডায়েরি লিখতে। এতদিনে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেছে। আমাদের মাঝে যে ঝগড়া হয় না তা না, ঝগড়াও হয়, তবে কিছুক্ষণ পরেই দুজন দুজনকে সরি বলে কাজে টেনে নিই। আমি অসুস্থ হলে উনি সারা রাত জেগে আমার সেবা করেন। এর থেকে বেশি কিছু একটা মেয়ে কি বা চাইবে? আমি অনেক দিন হলো আর অফিসে যাই না। উনি সোজা কথায় আমাকে বলে দিয়েছেন প্রেগনেন্সির সময় আমি যেন কোনো চাপ না নিই। আমি প্রেগনেন্ট 8 মাসের। যখন প্রথম ওনাকে এই কথা জানাই, সেদিন উনি খুশিতে পুরো ঘরে আমাকে কোলে নিয়ে ঘুরেছিলেন। অফিসে গিয়ে নিজের হাতে সবাইকে মিষ্টি খাইয়েছেন, আর সেদিনই আমাকে অফিস থেকে নিয়ে এসেছেন আর যেতে দেননি। ওনার এই খুশি দেখে আমি ওনাকে আর আমার না বলা কথাটা আর বলতে পারিনি, আর কখনো বলবোও না। যখন সময় হবে তখন নিজে থেকেই জেনে যাবেন। ডায়েরির শেষ 2 লাইন সোমের হাতে লেখা ছিল, তুমি আমায় বুঝলে না নূর, স্বার্থপরের মতো আমাকে একা ফেলে চলে গেলে না ফেরার দেশে। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। ডায়েরির উপর টপ করে 1 ফোঁটা পানি পড়ল। একটা বড় ধরনের দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করলো নূর।
সোমের ঘরের কাপড় খুঁজতে এসে কাবার্ডে লুকিয়ে রাখা ডায়েরিটার দিকে চোখ গেলে সেটা বের করে পড়ে নূর। আর পড়তে পড়তেই তার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। সাথে সাথেই সোম বাইরে থেকে নিজের রুমে আস্তে আস্তে চেঁচিয়ে বলতে লাগলো, নূর, হলো তো দেরি, হয়ে যাবে তো। বলেই রুমে ঢুকে নূরকে দেখে অবাক হলো। নূর তাড়াতাড়ি চোখ মুছে ডায়েরি পেছনে লুকিয়ে নিয়ে সোমের দিকে তাকালো। কিরে, তুই এখানে কি করছিস? আসলে বাবা, আমি তোমার ড্রেস খুঁজতে এসেছিলাম, তুমি রেডি হবে না? বলেই কাবার্ডের দিকে ঘুরে কাপড় খোঁজার বাহানায় ডায়েরিটা যথাস্থানে রেখে দিল। আরে, তার কোনো প্রয়োজন হবে না, আমি এভাবেই যাব। নূর এবার কাবার্ড লাগিয়ে সোমের কাছে এসে হাসি মুখে বলল, ওয়াও বাবা, তোমাকে তো প্রতিদিনের মতোই হট অ্যান্ড হ্যান্ডসাম লাগছে। না জানি এখনো তোমার উপর কত মেয়ে ফিদা হয়। সোম এক হাতে নূরকে জড়িয়ে ধরে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, দেখতে হবে না বাবা টাকার, তবে আমার বেবি ডলটাকেও তো কম সুন্দর লাগছে না। আই লাইক অলসো। বলেই দুজনে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সার্ভেন্ট একটা লাগেজ এনে গাড়ির ডিক্কিতে রেখে দিল। নূর আর সোম গাড়িতে বসলো। নূর, সব ঠিকঠাক ভাবে দেখে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব ঠিকভাবে দেখে নিয়েছি। গুড। বলেই সোম ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। গাড়ি তার আপন মনে চলছে। নূর জানালায় নিজের চিবুক ঠেকিয়ে বাইরের দৃশ্য দেখছে। হাজারো ভাবনায় ডুবে আছে। এমন সময় জানালা থেকে মুখ উঠিয়ে সোমের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি তো মাকে দাদুর কথা রাখতে বিয়ে করেছিলে। আজ আমার মা মারা যাওয়ার 16টা বছর হয়ে গেছে। এরপর তো দাদু তোমাকে অনেকবার বিয়ের জন্য বলেছিল, তাহলে তুমি আর বিয়ে করনি কেন? মেয়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হয়ে সোম তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই স্বাভাবিক হয়ে বলল, তোর মাকে কথা দিয়েছিলাম, এই বুকে ও ছাড়া অন্য কারো জায়গা হবে না, হয়তো তাই আর অন্য কাউকে বিয়ে করা হয়নি। বাবার এমন উত্তর পেয়ে নূর আবার জানালায় নিজের চিবুক ঠেকিয়ে বসলো। মনের মধ্যে হাজারো ভাবনা জমে রয়েছে তার। সোমের ডাকে ঘোর ভাঙল নূরের। কিরে, এখনো বসে আছিস? এয়ারপোর্টে পৌঁছে গেছি, বেরোবি না? দেরি হয়ে যাচ্ছে তো। বলেই দরজা খুলে বেরোতে যাবে, তখনই নূর সোমের হাত চেপে ধরে আর বলে, বাবা, আমি যদি পড়ালেখা শেষ করতে লন্ডনে না যাই, তবে কি তুমি খুব বকবে? মেয়ের মুখে এই কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় সোম। নূর আবারও বলল, আসলে মা খুব স্বার্থপর ছিল, তাই আমাদের একা করে চলে গেছে। কিন্তু আমি তো আর মায়ের মতো স্বার্থপর নই যে তোমাকে একা রেখেই চলে যাব। আমি তোমার সাথেই থাকতে চাই বাবা, কোথাও যেতে চাই না তোমাকে ছাড়া। মেয়ের এমন কথা শুনে সোম কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে নূরকে এক হাতে জড়িয়ে নিজের বুকে নিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ড্রাইভার, গাড়ি ঘোরাও। এই কথা শুনে নূর বাবার বুকে মাথা রেখে এক বিশ্বজয়ী হাসি দিল আর মনে মনে আওড়ালো, সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসার মাঝেই সৌন্দর্যকে খুঁজে নিতে হয়, আর যে সেটা পারে সেই হলো প্রকৃত প্রেমিক। নূর বাবার মুখের দিকে তাকালো। সোম অন্যদিকে মুখ করে ভাবছে, তুমি চলে গেছো ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমাকে বেঁচে থাকার মানে দিয়ে গেছো। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিও নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।